যে ইউ আর ইন লাইভ। প্রিয় সুধী, ফেসবুকের বন্ধুরা এবং দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, বাংলাদেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের যে বিষয়টির অবতারণা করা হয়েছে, বিষয়টি হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং কোভিড সিচুয়েশন। এই কোভিড সিচুয়েশনে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা, কারণ আমরা জানি যে আমাদের সাম্প্রতিক সময় বছরগুলোতে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছিল সেটি পৃথিবীর বহু দেশের জন্য একটি বিস্ময়কর উন্নয়ন বাংলাদেশের জন্য হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমরা জানি যে 2018 সালে FDI flows to Bangladesh rose by 68%, যেটা $3.6 বিলিয়ন। এটা 2018 সালের রিপোর্ট অনুযায়ী, এবং সেটা যে সমস্ত সেক্টর থেকে এসছে সেটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ সেক্টরস, পাওয়ার জেনারেশন, এবং আরেকটি সেক্টর থেকে এসছে সেটা হচ্ছে ঢাকা টোপার। এবং এই বিষয়ে আজকে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কয়েকজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, যাদের নাম বললেই যেমন ডক্টর আতিউর রহমান, যাকে সকলে আপনি চেনেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং তিনি একজন অত্যন্ত এমিনেন্ট ইকোনমিস্ট বাংলাদেশে। ডক্টর আতিউর রহমানকে স্বাগত জানাই। এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, আপনি জানেন যে ইনভেস্টমেন্ট এফডিআই কে যারা বাংলাদেশে নিয়ে আসে সবচেয়ে প্রধান সংগঠন বিডা, সে বিডার মান্যবর এক্সিকিউটিভ চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি সাবেক সচিব, তিনি আরো অন্য কয়েকটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এবং আমাদের সাথে আছেন এফবিসিসিআই, বাংলাদেশের সেরা সংগঠন ব্যবসায়িক, সেই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মিস্টার সিদ্দিকুর রহমান। তিনি এর আগেও বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস আরএনজি সেক্টরের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ, সেই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করছেন। এই পর্যায়ে আমি প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই আমি জনাব সিদ্দিকুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। জনাব সিদ্দিকুর রহমান, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্ট, এই সময় অর্থনীতির যে অবস্থা, আমরা জানি যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে, একটু আগে আমি উপস্থাপনায় বলেছি, সেটি একটি বিস্ময়কর উন্নতি পরিলক্ষিত হয়েছিল। সেই সময় একটি বড় ধাক্কা লেগেছে প্যান্ডেমিক বা কোভিড-19। সেই রকম অবস্থায় আমরা কিভাবে এটাকে ট্যাকেল করব, সেই বিষয়ে একটি বড় ব্যবসায়িক সংগঠনের আপনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনাকে দিয়ে শুরু করতে চাই, জনাব সিদ্দিকুর রহমান। ধন্যবাদ আপনাকে মাসুদ সাহেব, এবং এখানে আতিয়ার ভাই এবং সিরাজ ভাই উপস্থিত আছেন, যারা দর্শক আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সারা পৃথিবীতে এখন কিন্তু আগে যতগুলো এরকম মহামারী হয়েছে সেগুলো কিন্তু একটা সার্টেন এরিয়ায় হয়েছে। এখন কিন্তু যেটা হয়েছে সারা পৃথিবীতে এই গ্লোবাল সিচুয়েশনে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু কন্ট্রোল করে ফেলেছে, কিন্তু যেই জায়গায় আমাদের জন্য সহজ কতগুলো পদ্ধতি ছিল সেই পদ্ধতিগুলো আমরা মিস করে করে আজকে এই জায়গার মধ্যে এসেছি। এখন আমরা খুবই দুশ্চিন্তে আছি যে পৃথিবীর সবাই কন্ট্রোল করে ফেলবে, পরে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো কিনা বা আমাদেরকে কেউ অ্যালাউ করবে কিনা, সেই অবস্থার মধ্যে আমরা আজকে কথা বলছি। আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। তো সেই জায়গায় আমরা মনে করি যে চায়না থেকে, বা আমি দেশের নাম না বললাম, কোথাও কোথাও থেকে কোনো দেশ ইনভেস্টমেন্ট উঠিয়ে নিবে। সেই ইনভেস্টমেন্ট গুলো আমাদের বাংলাদেশে আমরা আনতে পারি। সেটা আনতে হলে কি করতে হবে? আমাদের ব্যবসার পরিবেশটা আগে ঠিক করতে হবে। সেই পরিবেশটা যদি আমরা ঠিক না করতে পারি এবং এই কোভিড সিচুয়েশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেটা যদি বেরিয়ে না আসতে পারি আগে, এক নম্বর হলো আমার যতক্ষণ না পর্যন্ত যোগাযোগ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত তো কেউ আসবেও না, আর আমরা এটা করতেও পারবো না। তো আমাদেরকে আগে এই প্যান্ডেমিক থেকে বেরিয়ে আসার জন্য বলতে থাকেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের আগে, কারণ হলো আপনি যতক্ষণ পর্যন্ত না যোগাযোগ ব্যবস্থা শুরু হবে ততক্ষণ, বিদেশ থেকে লোকরা যখন এখানে আসা শুরু না করবে, তাদের কনফিডেন্স লেভেলটা ওই জায়গায় নিতে হবে যে আমাদের এখানে আর এই ইনফেকশন নাই, বা আমরা কমিয়ে ফেলতে পেরেছি, যেটা অন্যান্য দেশগুলো করেছে, যেমন ভিয়েতনাম করেছে, আপনি বলতেছিলেন যে নেপাল করেছে,
ভুটান না হয় বাদই দিলাম, ছোট জায়গা, অনেক দেশই করেছে, শ্রীলঙ্কাও খুব সুন্দর করে ম্যানেজ করেছে। তো সেই জায়গার মধ্যে আমরা ইন্ডিয়া এবং এখনো ফাইট করতেছে পাকিস্তান, আমরা এই তিনটা দেশে কিন্তু সবচেয়ে বেশি ফাইট করতেছি। ইভেন ইউরোপেও কিন্তু অনেক জায়গায় তারা কন্ট্রোল করে ফেলেছে, কারণ তাদের যে একটা সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে তারা অনেকটাই বেরিয়ে এসেছে। তো সেই জায়গার মধ্যে আমরা মনে করি যে যদি এফডিআই আমাদের এখানে আসতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই জায়গায় আগে ঠিক করতে হবে। এখানে আমাদের দরকার হলে আমি একটা সাজেশন দেব, যা আপনাদের এই এখানে বিডের চেয়ারম্যান আছেন, আতিয়ার ভাই আছেন, আমরা আমার কথা হলো যে ঈদের আগে, ঈদে আমরা একটা লম্বা ছুটি দেই সবাই। তো ঈদের ওই ছুটিটার মধ্যে আমরা একেবারে টোটালি যদি এর মধ্যে যতটুকু আমরা কন্ট্রোল করতে পারি ততটুকু করলাম, তারপরে ওই সময়টাকে বেছে নিয়ে একদম এমন ভাবে যে সবাইকে এনগেজ করে কারফুর মতো দিয়ে হলো আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমরা দেখা যাবে যে এইখানে একটু হচ্ছে, আবার আর একটা জায়গায় গিয়ে তুষের আগুনের মতো আবার আর এক জায়গায় জ্বলে উঠছে। আমাদের দেশের মানুষের মধ্যে কোনোভাবেই কোন রকমের এখন পর্যন্ত এই আজকে 3টা মাস আমরা বুঝাচ্ছি, অথচ আমাদের মানুষরা কিন্তু সেরকম বুঝতে চেষ্টা করতেছে না। তো সেই জন্য আমরা মনে করি যে অবশ্যই আমাদেরকে আগে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং তারপরে আমাদের জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনা, এবং আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে 100টা ইকোনমিক জোন করে দিল, সেটার মধ্যে মিরেশ্বরাইটা অলমোস্ট এখন ইনভেস্টমেন্ট করার জন্য রেডি জায়গা আছে, এবং আরো অনেক জায়গা আছে। যদি সিরাজ ভাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারেন আপনারা, এবং আমরা বিসিসিআই থেকেও আমরা অনেককে লেখালেখি করছি অনেক জায়গায়, যদি তারা আসে, আমরা এমন হইতে পারে যে আমাদের বিটিএমসির বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ পড়ে আছে, সেই জায়গাগুলোকে আমরা ইমিডিয়েটলি ব্যবহার করতে পারি। অনেক রকমের সুযোগ সুবিধা কিন্তু আমাদের আছে ব্যবহার করার মতো, কারণ একসময় যখন ছিল যে আমাদের এনার্জি শর্ট আছে, যখন এনার্জি শর্টেজ আমাদের এখন তো আর নাই, এখন আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, গ্যাস আমাদের আছে। সো আমরা এখন ইনভেস্টমেন্ট যে কোনো জায়গা থেকে 2010-11 দিকে আতিয়ার ভাই মনে আছে হয়তো, তখন দেখা যাইতো যে আপনাদের সবারই মনে আছে, ওই সময় প্রচুর চাইনিজরা চায়না +1 বলে বাংলাদেশে প্রচুর আসছে। আমি তখন বিজিএমিতে ছিলাম। সো আমাদের কাছে প্রতিনিয়ত লোক আসতো, আলাপ করতো, কিন্তু আমরা তাদেরকে বিদ্যুৎই দিতে পারতাম না, কারণ আমরা বিদ্যুৎ পাইতাম না। যার জন্য ওই সময় কিন্তু ইনভেস্টমেন্টটা মায়ানমারে চলে গেল, কিছু ভিয়েতনামে চলে গেল, এখন কিন্তু ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে যাচ্ছে। তা সেই জায়গায় আমরা কেন আনতে পারছি না? আমাদেরকে আনতে হবে, আনার মতো সুযোগ আমাদের আছে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীকে বললে উনি আমাদের যে বিটিএমসি বা অন্য অন্য জায়গায় যে টেক্সটাইলের ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর জায়গাও আমরা ব্যবহার করতে পারবো। আর মিরেশ্বর হয়তো একটা বিরাট জায়গা আছেই আমাদের ইমিডিয়েট ব্যবহার করার জন্য, এবং পোর্টও অলমোস্ট রেডি হয়ে আসছে। পোর্টে যদি আমরা 8টা স্ক্যানার লাগানোর কথা, যেখানে 3টা লাগিয়েছে, বাকিগুলো লাগাচ্ছে না, যদিও মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটেও বলছেন যে পোর্টে স্ক্যানার লাগিয়ে দেওয়া হবে। স্ক্যানার লাগিয়ে দিলে পোর্টে যানজট হওয়ার কোনো কারণই নাই, কারণ মাল নামবে, স্ক্যানিং হবে, চলে আসবে। যেটা অবৈধ সেটাকে ধরে নিয়ে তাকে শাস্তি দিবে, ইজি ভাবে করতে পারে। ব্যবসাকে যদি ইজি না করে আমরা কিন্তু দিন দিন আরো, যেটা আমি সিরাজ ভাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যখন আমিনুর রহমান সাহেব ছিলেন অন স্টপ সেল করার জন্য অনেক চেষ্টা করছেন, কোথায় আজ পর্যন্ত কিছু হয়েছে? আমরা তো দেখতেছি ব্যবসায়ীরা আরো, আমরা পদে পদে হয়রানি বাড়ছে, এনবিআর এর হয়রানি বাড়ছে। এনবিআর এর চেয়ারম্যান সাহেব খুবই ভালো মানুষ, কিন্তু নিচের দিকের লোকের সাথে তো আমরা কোনোভাবে পারছি না। আমাদের ব্যবসায় হয়রানি যদি কাস্টমসের থেকে যদি আমরা কোনোভাবে এনবিআর এবং কাস্টমসের সহযোগিতাটা পুরোপুরি পাই, তাহলে কিন্তু আমাদের ব্যবসার অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। আমাদের এই যে মাননীয় প্রাইভেট খাতের উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব এই আমাদের ইজ অফ ডুইং বিজনেস 100 এর নিচে আনার জন্য অনেক চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে আমাদের এই প্যান্ডামিকটা আসলো। এখন আমাদের সবাই ফোকাস করা উচিত, সবাই বলা উচিত যে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। যদি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে, এবং ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমাদের এমবাসিগুলোকে আরো প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। যেসব দেশ
ইনভেস্টমেন্ট করতে চায় তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে হোয়াট ইজ বাংলাদেশ। কারণ এখন পর্যন্ত পৃথিবীর বহু দেশ আছে, আমরা তো সারা পৃথিবী ঘুরে বেড়াই, যেহেতু গার্মেন্টসের ব্যবসা আজকে 36 বছর ধরে করছি, আমরা ছোট থাকতেই অনেক কষ্ট করে এই পর্যন্ত এখানে আসছি। তো সেই জায়গায় আমাদের এমবেসি গুলোকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, তাদেরকে যোগাযোগ করতে হবে। অনেক জায়গায় এখনো, ইভেন আমরা থাইল্যান্ডে গিয়েও যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করি বাংলাদেশ চিনে, অনেকে কিন্তু বাংলাদেশ চিনে না। এই যে বাংলাদেশকে এখন দরকার হলো আমাদের বাংলাদেশকে পরিচিতি করার সারা পৃথিবীতে, এটা একটা ভেরি সিরিয়াস ইস্যু। বাংলাদেশকে এখনো মানুষ মনে করে যে এটা ফ্লাড এফেক্টেড এবং পলিটিক্যালি প্রবলেম, এইসব জিনিস নিয়ে মানুষ চিন্তা করে। আমরা আফ্রিকা না, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য জাতি বলে আমি মনে করি। যে হয়তো আমাদের থেকে জাপান টাপান অনেক ভালো হইতে পারে, বাট আমরা মনে করি বাঙালিরা, বাংলাদেশিরা সবচেয়ে সভ্য। এবং আমরা কিন্তু রাত্রেবেলা আমার পেটে ভাত নাই, আমি খাইলাম না, তারপরেও এক গ্লাস পানি, এক মুঠ চাউলকে এক গ্লাস পানি খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে থাকি, আমরা অন্যের জিনিস থাবা দিয়ে নেই না। অথচ সবচেয়ে উন্নত বিশ্বে কিন্তু আরেকজনের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সেই জায়গার মধ্যে আমাদেরকে আমাদের দেশকে বিক্রি করতে হবে, সেল করতে হবে এখন পজিটিভ ওয়েতে। সেটা আমাদের এমবেসি গুলোকে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। এইটা বলে আমি আপাতত শেষ করলাম। এখন আমরা শুনি সিরাজ ভাই কিভাবে আনবে, বা মাসুদ কি করতেছে। মাসুদকে তো দেখছিই না, মাসুদ কি হারিয়ে গেল নাকি? মাসুদ, সিরাজ কোথায়? সিরাজ আছেন? সিরাজ, আমরা শুরু করি। আমি মনে হয় যে আমি আর সিদ্দিকী চালিয়ে যাই, তারপর ওরা আসুক, জয়েন করুক, কি বলেন? আমার মনে হয় আমার প্যানেলিস্টরা টেকনিক্যাল প্রবলেমে আছেন। সিরাজ, আপনি কি শুরু করবেন? এখন আমরা শুরু করি, পরে এসে জয়েন করবেন। আপনি শুরু করেন। হ্যাঁ, আমি বলবো আপনি শুরু করতে পারেন। সিদ্দিক, আমাদের রিসে কোথায়? আমাদের অ্যাঙ্কর কই? অ্যাঙ্কারকে পাচ্ছি না। যাই হোক, আমার মনে হয় যে সিদ্দিকুর রহমান সাহেব যে কথাগুলো বললেন সেখান থেকে আমরা শুরু করি। সিরাজ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরে আরো বলতে পারবে যে কোথায় তারা সমস্যা ফেস করছে, আরো কি করা যায়। আমার মনে হয় সিদ্দিক সাহেব চমৎকার ভাবে কতগুলো বিষয় তুলে ধরেছেন যেগুলো আমাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত। শুরুতেই তিনি বর্তমান যে আমাদের যে সংকটটি চলছে, যেটাকে খালি বাংলাদেশের সংকট না, একটা বিশ্ব সংকট চলছে প্যান্ডেমিকের কারণে। আমি মনে করি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই বিশ্বযুদ্ধে প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে। আগের বিশ্বযুদ্ধগুলো যেরকম সিদ্দিক বলছিলেন যে কোনো কোনো এলাকায় হয়েছে, কিন্তু এবার কিন্তু সবাইকে এফেক্ট করেছে। তো এই জন্য এই যুদ্ধে আমাদের সবাই মিলেই আমাদের এর পরিত্রাণ পেতে হবে। তবে আমাদের দুর্ভাগ্য যে সময়টা যে কাজটি আমাদের করা উচিত ছিল সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর লাগছে। তো সেই জন্য আমাদের খানিকটা আমরা একটু দ্বিধার মধ্যে পড়ে গেছি। যাই হোক, আশা করছি সিদ্দিক যেমন বললেন যে সবাই এটাকে গুরুত্ব সহকারে বিষয়টাকে গ্রহণ করবেন, করে আজকের এই সংকট মোকাবেলার জন্য একটি সামাজিক আন্দোলন বা একটা জাগরণ হওয়া উচিত। সরকার একা এটা পারবে না। আমাদের মানুষের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, মানুষের যে গ্রহণ করবার যে সক্ষমতা, এগুলো করতে হবে। একই সঙ্গে সামনে ঈদ, আরেকটি ঈদ আসছে। গত ঈদে কিন্তু আমরা বড় ক্ষতি করে ফেলেছি মানুষকে আসা যাওয়া করবার সুযোগ করে দিয়ে, এবং প্রায় 6 কোটির মতো মানুষ এই সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছে, যার পরিণতিতে এইরকম একটি কমিউনিটি ট্রান্সফরমেশন এতটা হয়ে গেছে। এখনো এবারে সামনের ঈদেও যদি আমরা একই রকমের বিজনেস অ্যাজ ইউজুয়াল কাজ করি, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হবে। আমি জানি না সরকার কিভাবে ভাবছেন। যেখানেই
যাই করি না কেন আমরা যেন আমাদের এই আর যেন এই ভাইরাস আরো যেন না বাড়ে সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের এখনকার 1 নম্বর স্ট্র্যাটেজি হওয়া উচিত কি করে এই প্যান্ডেমিক বা এই করোনা ভাইরাসকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এর জন্য যা করা দরকার এরকম একটি যুদ্ধ টাইম একটা মোবিলাইজেশন করা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি পড়েছি যে সেগুন বাগিচার অনেক বাড়ি সেনাবাহিনী দখল করে নিয়েছিল ওই সময়কার। বাড়ির থেকে তারা তাদেরকে সরে যেতে বলেছিল এবং তারা এটা কাজ করল। আজকে কিন্তু সেই ওয়ার ফুটিং এ আমরা আমাদের স্বাস্থ্য খাতকে পুনর্বিন্যস্ত করা দরকার। যেমন আমাদের ব্যক্তি খাতের, কালকে শুনেছি একটি প্রাইভেট হসপিটালে করোনা কারণে চিকিৎসার জন্য ৮৬,০০০ টাকা তারা চার্জ করেছে। এটি কি মগের মুল্লুক? এরকম হতে পারে? এটা আমাদের সমস্ত জায়গাতে রেগুলেটরি রুল থাকতে হবে সরকারের, যে প্রাইভেট হসপিটালগুলো এবং পাবলিক হসপিটালগুলো একই একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে এবং রেজিস্ট্রেশনের যে আইন আছে ধারাকে আমরা ইনভোক করে, যেমন মুম্বাইতে করেছে, মুম্বাইয়ের ৮০% প্রাইভেট হসপিটাল সরকার রেগুলেট করে এবং তাদেরকে রেট বেঁধে দিয়েছে যে এই পরিমাণ তারা নিতে পারবে এত, এবং যে সেটা আবার সরকার দিয়ে দিবে তাদেরকে সেই টেস্টের খরচ এবং অন্যান্য চিকিৎসার খানিকটা সরকার গ্রহণ করবে। সুতরাং এরকম একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সেইখানে আমাদের স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের ব্যক্তি খাত, আমাদের এনজিও, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সবাই মিলে একটা যুদ্ধে নামতে হবে। সেরকম করে যদি আমরা এই প্যান্ডেমিকটা যদি নিয়ন্ত্রণে আনতে পারি, এবং এটা আনা সম্ভব, আমি বলি সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, নিয়ন্ত্রণে আনলে পরেই তাহলে আজকের এই যে আলাপটা করছি এটাকে আমরা একটা মিনিংফুল আলাপ করতে পারবো, আজকের যে আলাপটা করছি। কারণ এই সময় সিদ্দিক ঠিকই বলেছে যে এই সময় তো কোনো ইনভেস্টর বাংলাদেশে আসতে চাইবে না যদি আমরা এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে একটা সিকিউরিটির ব্যবস্থা যদি না করতে পারি, যে না এখানে আসলে পরে কারো প্যান্ডেমিক বা কারো করোনা হওয়ার আশঙ্কা নেই, এরকম একটি পরিবেশ তো আমাদের আগে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে এই মেসেজ দিতে হবে আমাদের ইনভেস্টরদেরকে যে আজকের শুধু না, আমরা এমন ভাবে বিনিয়োগ করছি, যেটা সিরাজ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে আমরা এখন থেকে শুধুমাত্র মানে আমাদের ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করব না, আমরা হেলথেও বিনিয়োগ করব। আমাদের লং টার্ম আমাদের এমন চমৎকার হসপিটাল ব্যবস্থা গড়ে তুলবো, আমাদের এখানে একেবারে গ্রাম থেকে ধীরে ধীরে এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো যে একটা নীলফামারীতে যে আমার বিদেশি বিনিয়োগকারী আছেন তিনি যেন ভয় না পান, তিনি যেন ভাবতে পারেন যে আমি নীলফামারীতেই আমি এমন একটা চিকিৎসা পাবো যাতে করে আমি এরকম বিপদে পড়লে যেন আমার সন্তানদের বা আমার পরিবারের কেউ যেন মারা না যান। সুতরাং আমাকে ওই জায়গাতে আমার সেই রকম একটা হেলথ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সুতরাং এটা আমার জন্য একটা অপরচুনিটিও বটে। আমরা যদি এই মুহূর্তে হেলথ খাতে লং টার্ম ইনভেস্টমেন্ট করি, যেমন আমাদের ইমিডিয়েটলি 1,00,000-এর মতো আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের থাকা উচিত, এবং এটা সরকার দরকার হলে ইমার্জেন্সি বেসিসে এটা আমদানি করে বিভিন্ন হাসপাতালে এটা তারা দেবেন। দ্বিতীয়ত হলো এমনকি কমিউনিটি হাসপাতাল পর্যন্ত এটা থাকা উচিত। অক্সিমিটার একটা সামান্য 2-2.5 হাজার টাকার দাম, এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকতে হবে এবং প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে এটা অনেকগুলো থাকতে হবে যাতে করে মানুষ সারাক্ষণ অক্সিজেন, কারণ এই যে ডিজিজটা এটা আসলে সাপ্লাই অফ অক্সিজেনের ডিজিজ। তো সুতরাং এইখানে সামান্য কিছু অংশ ভেন্টিলেটরে যেতে হয় এবং সেই জন্য সেন্ট্রাল অক্সিজেনের দরকার হয়। আমাদের 8টা মেডিকেল কলেজ আছে এবং কয়েক বিশ্ববিদ্যালয় আছে এবং কয়েকটা প্রাইভেট হসপিটাল আছে, সেগুলো এখানে ব্যবস্থা আছে। ধীরে ধীরে এটা এক্সটেনশন করতে হবে। সুতরাং আমি বলছি বিনিয়োগটা স্বাস্থ্য খাতে করতে হবে। আমাদের প্রায় আমার 4.5 লক্ষ মানুষ ভারতে যায় চিকিৎসা করার জন্য। কেন? তার মানে আমাদের এখানে আমরা স্বাস্থ্য বিনিয়োগ করি নেই ওইরকম। আমাদের হেলথ ট্যুরিজম আমরা বাড়ানোর একটা সুযোগ আছে। নিঃসন্দেহে সিরাজ, আপনারা স্পেশাল ইকোনমিক জোন করছেন, সেসব স্পেশাল ইকোনমিক জোনেও আমরা হসপিটাল ফ্যাসিলিটিস যেন বেশি করে করতে পারি। আমরা এরকম বিদেশ থেকেও আমদানি তাদেরকে আসতে বলতে পারি যে আপনারা এখানে বিনিয়োগ করেন, একটা স্টেট অফ দ্য আর্থ হসপিটাল করেন, যাতে করে আমাদের বিনিয়োগকারীরা নিশ্চিন্ত হবেন যে এখানে আসা যায়। সুতরাং আমি মনে করি যে এবারের সংকট
আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে যে আমরা নতুন করে ভাবতে পাচ্ছি যে আমরা কি করব। বাংলাদেশ কিন্তু বিনিয়োগের জন্য একটি উত্তম জায়গা এই কারণে যে বেশ কয়েকটি কারণ। একটা হলো যে আমাদের জিওগ্রাফিক লোকেশন, আমরা যে যে জায়গাতে আছি এটা একদিকে ভারত, একদিকে চীন, আর একদিকে আসিয়ান, এর মধ্যখানে আমরা। সুতরাং আমাদের এই এই গ্রোথ ট্রায়াঙ্গেলের মাঝখানে বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশ সেই জন্য তার ভ্যালু চেইন গুলো যদি ঠিক মতো যুক্ত করতে পারে, ভ্যালু চেইন গুলোকে উন্নত করতে পারলে আমরা কিন্তু এই 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 ট্রায়াঙ্গেলের মধ্যে আমরাই হব মধ্যমণি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি। সুতরাং এই জায়গাটাতে আমাদের নিতে হবে, এবং এর জন্য যেটা করতে হবে আমাদের কানেক্টিভিটি বাড়াতে হবে। আমরা অলরেডি বাংলাদেশ বেশ কিছু কানেক্টিভিটির প্রজেক্ট হাতে নিয়েছে। আপনারা জানেন যে BBIN এবং মোটর ভেহিকল অ্যাক্টের অধীনে আমরা এই সাব রিজিয়নের মধ্যে একটা কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি। নৌপথে, সড়ক পথে, রেল পথে আমরা নানা মাত্রার কানেক্টিভিটি বাড়াচ্ছি। এই যে কানেক্টিভিটি, এটা যদি আমরা আরেকটু সরিয়ে আসিয়ানের সাথে যুক্ত করতে পারি, এটা যদি চীনের সাথে যুক্ত করতে পারি, তাহলে কানেক্টিভিটিটা আরো ভালো করতে পারলে আমাদের এখানে বিনিয়োগকারীদের অনেক বেশি আরো পাবো। আরেকটা হলো যে আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। আমরা এই আগামী 2025 সাল বা 30 সাল পর্যন্ত এই ডিভিডেন্ড কিন্তু বজায় থাকবে। তো এখন এই ইউথফুল ওয়ার্কফোর্সটাকে আরো একটু প্রশিক্ষণ দিয়ে, আমি জানি বিডা অলরেডি কাজ শুরু করেছে যে স্কিল ডেভেলপমেন্ট, স্কিলিং এবং রিস্কিলিং অফ দ্য ওয়ার্কার্স, এই কাজটি আমরা যদি করতে পারি এবং আমরা যদি ফোকাস থাকি এই কাজের উপরে, তাহলে কিন্তু বাংলাদেশের সামনে সম্ভাবনা বিপুল। আরেকটি জিনিস অনেকেই খেয়াল করেন নাই, সিদ্দিকও বললেন না, সেটা হলো বাংলাদেশের ইন্টারনাল কনজাম্পশনের কিন্তু পরিমাণও যথেষ্ট। গত 10 বছরে আমরা 3 গুণেরও বেশি আমাদের কনজাম্পশন পরিমাণ বাড়িয়েছি, এবং বাংলাদেশে এখন প্রায় 17টা আমাদের শহর আছে যেখানে একটা মিডিয়াম এবং অ্যাডভান্স কনজিউমার্স আছে, যাদের মাসিক আয় রোজগার প্রায় $500 মতো, এবং এরা কিন্তু টেক সেভি, এরা ব্র্যান্ড সেভি, এরকম একটা মিডল ক্লাস গড়ে উঠেছে এটা, এবং অ্যাডভান্স মিডল ক্লাস। আমাদের এস্টিমেশন হলো যে 2025 সাল নাগাদ এরকম 33টি শহর হবে বাংলাদেশে, যেখানে অন্তত 3 লক্ষ এরকম ম্যাক পপুলেশন, মানে মিডিয়াম বা অ্যাডভান্সড কনজিউমার্স যারা এখানে তৈরি থাকবে। তাদের কথা মাথায় রাখলে ইনভেস্টররা কিন্তু এটা আসবে। বস্টন কনসালটেন্সি গ্রুপ বাংলাদেশের উপরে এরকম একটি স্টাডি করে বলেছে যে বাংলাদেশ ইজ এ ভেরি রাইজিং কান্ট্রি, যেখানে একটা গ্রোয়িং কনজিউমার বেস তৈরি হচ্ছে। সুতরাং এই কনজিউমার বেসকে আমরা বিদেশিদেরকে বলতে পারি যে আমাদের উই হ্যাভ such a strong consumer base, so come in। এবং আরো বলেছে আমরা ইতিমধ্যেই বিদ্যুতে যথেষ্ট উন্নতি করেছি, সুতরাং বিদ্যুৎটা একটা বড় ফ্যাক্টর। আমরা এই প্যান্ডেমিকের সময় বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এখন সবুজ প্রবৃদ্ধিতে বিশ্বাস করছে। সুতরাং আমরা এই সময় একটা ইঙ্গিত দিতে পারি যে আমরাও রিনিউয়েবল এনার্জির উপরে গুরুত্ব দেব, এবং আমরা একটা গ্রিন ট্রান্সফরমেশন অফ দ্য ইকোনমিতে করব। এই জায়গা থেকে আমরা গ্রিন ইনভেস্টমেন্টের দিকে বেশি যাব। অলরেডি রুফটপ সলিউশন দিচ্ছে শ্রেডা এবং অন্যরা, এবং আমরা এই গ্রিন করব। সুতরাং এই সম্ভাবনাগুলো আমাদের আছে। তাহলে আমাদের কি আটকাচ্ছে কোথায়, বাধাটা কোথায়? সবচেয়ে বড় বাধা হলো যে আমরা রেগুলেটরি যে বার্ডেনটা, সিরাজ এখন সরকারি কর্মকর্তা না, সেই অর্থে একটা রেগুলেটর, আমার কথায় বুঝতে পারবেন যে আমরা একটা রেগুলেটরি বার্ডেন মানুষের বিনিয়োগকারীদের উপরে চাপিয়ে রেখেছি। বিনিয়োগকারীরা ভয়ে আসতে পারেন না যে আমরা কত ধরনের রেগুলেশন করতে পারি। সুতরাং আমাদের সিম্পলিফিকেশন, অটোমেশন, এগুলোর উপরে গুরুত্ব, স্লাগিশ আমাদের অটোমেশন, আমরা ডিজিটাইজেশন অফ দ্য সার্ভিসেস, যদিও ওয়ান স্টপ সার্ভিস খানিকটা উন্নতি হয়েছে বিডাতে, কিন্তু আমি মনে করি এখনো অনেক সুযোগ আছে আমাদের এই স্লাগিশ যে অটোমেশন আছে, এই ডিজিটাইজেশন সার্ভিসগুলোকে আরো উন্নত করবার সুযোগ আছে। আমি নিজের কথা বলতে আমার খানিকটা বিব্রত বোধ করি। আমি যখন বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছিলাম 2009 সালে, আমি গিয়ে দেখলাম মানে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কাগজের চাপে। একদিন একটা রুমে গেলাম, গিয়ে দেখি সেটা হলো CIB ছিল, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রুমটা। আমি গিয়ে দেখি খালি ফাইল, মানুষ নাই।
আমি আমি গিয়ে বললাম যে এখানে কি হচ্ছে, বলে স্যার এখানে সিআইবি হচ্ছে। আমি বলি, কোথায় তুমি? ওই ফাইলের এক কোণার মধ্যে থেকে একটা লোক পেলাম খুঁজে। তো উনি বলেন যে কিভাবে করেন, বলে যে ব্যাংকগুলো আমাদেরকে চিঠি লেখেন, আমরা এটা বিভিন্ন ব্যাংকে লিখি, বিভিন্ন ব্যাংক থেকে ফাইল কাগজ আসে, সেগুলো আমরা সর্ট আউট করি, সুতরাং একটা সিআইবি রিপোর্ট দিতে আমাদের কয়েক মাস সময় চলে যায়। আমি বললাম যে ব্যবসায়ী রেখে বসে থাকবে তোমার সাথে কয়েক মাস এটা সময় চলে যায়, আমি তোমাদেরকে 6 মাস সময় দিলাম, পুরো জিনিসটা ডিজিটাইজ করতে হবে। আমি এইখানে আবার আসবো 6 মাস পরে যেন আমি কোনো ফাইল এখানে দেখতে না পাই। and believe it or not, they have done it. এবং বাংলাদেশ ব্যাংক is one of the most digitized organization at the moment. তাদের একেবারে আরটিজিএস থেকে শুরু করে, সিআইবি থেকে শুরু করে, অটোমেটিক ক্লিয়ারিং হাউস বলি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বলি, কোনটা নাই সবগুলো তারা অর্জন করতে পেরেছে। সুতরাং আজকে এখন বাংলাদেশ ব্যাংকের সাথে বিডা একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করে। আমি তাদের যে স্ক্রুটিনি কমিটি সেটার চেয়ারম্যান ছিলাম 7 বছর, আমি দেখেছি। এবং নাবার্ড একসঙ্গে কাজ করলে, এই কোঅর্ডিনেশনটা থাকলে আমরা অনেক কিছু করতে পারি। $8 বিলিয়ন আমরা ফরেন লোন বিডা এবং বাংলাদেশ ব্যাংক মিলে সেবার আমরা আনতে পেরেছিলাম। তো আজকেও আমার মনে হয় সেই কোঅর্ডিনেশনটা খুব দ্রুত, আমাদের ইনস্টিটিউশনাল এই কোঅর্ডিনেশনটা আরো জোরদার করতে হবে। সিরাজ খেয়াল করবেন, বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু নির্দেশ দিয়েছে যে আগামী সেপ্টেম্বরের আগাদ কোন রকমের খেলাপি ঘোষণা করা যাবে না। এখন আপনি যে ফরেন লোন এনেছেন, সেই ফরেন লোনের যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু এখনো নির্দেশ দেওয়া হয় নাই। সেই নির্দেশটা তাহলে বিডা বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল যে অর্ডারটা দিয়েছে এটা আমার ফরেন লোনের জন্য কিন্তু প্রযোজ্য। এই সামনে দুইটা লাইন ইমিডিয়েটলি দিলে পরে এই কোঅর্ডিনেশনটা, ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক শুড হ্যাভ আস্কড দ্য বিডাকে জিজ্ঞেস করে একই সঙ্গে ওই নির্দেশের মধ্যে আমাদের ফরেন লোনের নির্দেশটাও দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে আমাদের ফরেন ইনভেস্টর যারা বা ফরেন লোন যারা এনে ইনভেস্ট করছে তাদের মধ্যে কোনো রকমের কনফিউশন থাকা উচিত ছিল না। যাই হোক, আমি যেটা বললাম, এই ধরনের একেবারে হ্যান্ডস অন কোঅর্ডিনেশন আমাদের জন্য সবচেয়ে বড় কথা। এবং আমাদের মনিটরিং এবং যে সুপারভিশন, এটাও খুব রিস্ক বেসড করতে হবে। সবগুলো আপনি পারবেন না, কোনটা রিস্কি, কোন অংশটা রিস্ক বেশি, ওই রিস্ক বেসড ইন্সপেকশনটা করবেন। আর ইন্টারঅপারেবিলিটি যেটার কথা আমরা বললাম, রেগুলেটরি এজেন্সির মধ্যে এখন সিরাজ একরকম বলছে, আবার এনবিআর আরেক রকম বলছে, এনবিআর একরকম বলছে, বাংলাদেশ ব্যাংক আরেক রকম বলছে, বাংলাদেশ ব্যাংক একরকম বলছে, আবার বিসেক বা সিকিউরিটি এক্সচেঞ্জ আরেক রকম বলছে। এই সবার মধ্যে একটা আমার মনে হয় যে সমন্বয়, বেস্ট অফ দ্য সমন্বয় থাকলে বিদেশিরা বুঝবে যে না এখানে কাজ হচ্ছে। আরেকটা হলো যে আমাদের ক্যাপাসিটি, ইন্টিগ্রেটেড ক্যাপাসিটি। আমাদের একটা মাত্র অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, সেখানে সমস্ত রেগুলেটরি সার্ভিস গুলো থাকবে, আইসিটি লেড রেগুলেটরি সার্ভিস সমস্ত গুলো, সেটা বিডার কথা, এনবিআর এর কথা, বাংলাদেশ ব্যাংকের কথা, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা, সব এক জায়গায় থাকবে। এরকম একটি প্ল্যাটফর্ম ইমিডিয়েটলি চালু করা উচিত বলে আমরা মনে করি। অটোমেশন অফ দ্য রেগুলেটরি প্রসেসেস, যেটা ছেলেতে যারা বিজনেস করবে ঘরে বসে তারা লাইসেন্স পাবে, ঘরে বসে তারা লাইন পাবে। ইতিমধ্যে বিডা ওয়ান স্টপ সার্ভিসের অনেকটা উন্নতি করেছে, 8 নচ তারা উন্নতি করতে পেরেছে। আমি মনে করি এই উন্নতি অব্যাহত রাখা দরকার। তারপরে যেটা হবে, আমাদের সবচেয়ে বেশি দরকার এই ইয়ের জন্য, যেটা সিদ্দিক খানিকটা ইঙ্গিত করেছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা প্রায়োরিটি করতে হবে। যেমন স্পেশাল ইকোনমিক জোন আমরা 100টা করব, 100টা তো আমি ইমিডিয়েটলি করতে পারবো না। এর মধ্যে থেকে আমি একটা বা দুইটা আগে বেছে নিই এবং সেগুলো আগে ইমপ্লিমেন্ট করি। এবং আমি মনে করি মিরসরাই ইজ দ্য বেস্ট বেট। এবং আমি শুনে খুশি হলাম, সিরাজ জানেন যে $500 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যেই স্যাংশন করেছে। এখন আমরা নিজেদের অর্থ দিয়েও করছি, মিরসরাইটাকে চালু করে দেব যত তাড়াতাড়ি আমরা মিরসরাই। এবং এর জন্য মিরসরাইয়ের জন্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, মিরসরাইয়ের জন্য যে ফরওয়ার্ড লিঙ্কেজ, এগুলো আমাদের করতে। মিরসরাই থেকে এরা এসে ইনভেস্টাররা যদি মিরসরাই ইনভেস্ট করে, ওরা থাকবে কোথায়? সেরকম হোটেল কি তৈরি হয়েছে আশেপাশে? ওদের হসপিটাল লাগবে, ওখানে কি তৈরি হয়েছে? ছেলে মেয়েরা তাদের লেখাপড়া করবে কোথায়? আমরা কি সেই শিক্ষার দিকে নজর দিচ্ছি? তারপর ওখান থেকে যখন পণ্য নিয়ে চট্টগ্রাম যাবে, সেই রোডগুলোর যে ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল, যে সিকিউরিটি দেওয়ার কথা ছিল,
সেটা কি হয়েছে নজর দিব আমরা। একইভাবে মাতার বাড়িতে একই অবস্থা, আমরা জাপানিজরা সেখানে ডিপস রিপোর্ট করছে এবং ইমপ্রুভ করছে, সুতরাং ওই জায়গাগুলোর দিকে নজর। আমরা এই মাতার বাড়ি আর মিরসরাই নিয়ে আপাতত পড়ে থাকি না কেন, আমরা এখান থেকে সিগন্যাল দেই যে আমি আমি চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো ইনভেস্টারদেরকে। যে ইনভেস্টর আমার মাথার উপর দিয়ে ইন্দোনেশিয়া চলে যাচ্ছে চায়না থেকে, আমি বলবো যে এখানে নামো, আমি তোমার কাছে চাবি নিয়ে বসে আছি, আসো, আমরা সমস্ত কিছু রেডি করে রাখছি। এবং আমি শিক্ষা ব্যবস্থা তোমার ছেলে মেয়েদেরকে দিব, স্বাস্থ্য দিব, আমি তোমাকে সমস্ত হেলথ সার্ভিস দিব, এবং আমি রিনিউয়েবল এনার্জি পাশে রেখেছি, আমি সমস্ত এনভায়রনমেন্টাল যে সমস্ত প্রিরিকুইজিট সবগুলো দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা লাগবে এটা আমরা বিডা এবং বাংলাদেশ ব্যাংক মিলে আপনাকে বিদেশ থেকে আমি যত লোন আনতে চান এনে দিব, এবং যত রকমের লোকাল যে রানিং কস্ট লাগবে সেটা আমরা ব্যাংক থেকে দেব। এবং আমরা তা বলবো, এবং বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিয়েলা বাসিলোস কদিন আগে সিঙ্গাপুরে, কয়েক মাস আগে সিঙ্গাপুরে একটা বক্তৃতায় বলেছিলেন যে ইউ হ্যাভ গুড ফাইন্যান্স, ব্যাড ফাইন্যান্স অ্যান্ড আগলি ফাইন্যান্স, ইউ নিড টু মেক ইট সার্ভ citizens, the SMEs, and not just the bankers or the wealthy or the chosen few. আমি এমন ফাইন্যান্স ব্যবস্থা করব যেটা সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র কয়েকজনের জন্য না। We don't want an ugly finance. সুতরাং আমি এরকম সুষম ফাইন্যান্স দিব, আমরা একটা সাস্টেনেবল ফাইন্যান্স দিব, এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো করব। আমার ধারণা যে বাংলাদেশ উইল বি দ্য রাইট প্লেস টু গেট দ্য ফাইন্যান্স। কিন্তু তার আগে বাংলাদেশকে এখন যে যুদ্ধে নেমেছি, আগে বাঁচবার যে যুদ্ধ এখনো নেমে পড়েছি, সেই টিকে থাকার যুদ্ধে আমরা যেন তাড়াতাড়ি জয়ী হই এবং বিদেশকে বলতে পারি যে এখানে আপনি আসবেন নির্ভয়ে, এখানে কোনো রকমের ভয় নাই। এই কাজটি আমাদের একেবারে সবাই মিলে করতে হবে, সেরকম একটি আশার ব্যবস্থা করতে হবে। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ বলেছিলেন টাকার অভাব আসল অভাব না, আসল অভাব ভরসা। এবং আসুন আমরা বিডা, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিজিএমইএ সবাই মিলে এই ভরসার পরিবেশটা তৈরি করি, এবং তাহলেই আমার এই ভরসার মধ্যেই আমাদের উদ্যোক্তারা আসবে। বিদেশি উদ্যোগ, তার আগে দেশি উদ্যোক্তাদের মনে ভরসা দিতে হবে। দেশি উদ্যোক্তারা যদি ভরসা পায়, তারাই তখন জয়েন্ট ভেঞ্চার বলেন, অন্য ভেঞ্চার বলেন, বিদেশ থেকে নিয়ে আসবে। আমাদের সেই দিন সামনে আছে, আমাদের সকল সম্ভাবনা আমাদের হাতের মধ্যে আছে, কিন্তু এই যে স্বাস্থ্য খাতের এই অব্যবস্থাপনাটা ইমিডিয়েটলি দূর করতে হবে। আমাদের স্বাস্থ্য, আমাদের the health has let us down, I tell you, এই জায়গাটাতে আমাদের সবাই মিলে এখন নজর দেওয়া উচিত। থ্যাংক ইউ ডক্টর। একজন ডক্টর আতিউর রহমান, তিনি ইউ আর এ চেঞ্জ মেকার। সকল মানুষ কিন্তু আপনাকে একটু ভিন্নভাবে চেনে দেশে এবং বিদেশে, এবং সেই জন্য ডক্টর আতিউর রহমান আপনার বক্তব্যের পরে আমাদের বক্তব্য খুব বেশি স্থূল হয়ে যাবে, বক্তব্যের আর থাকবে না। আপনি এত সুন্দর করে বলেছেন যে আশার বাণী আপনি শুনিয়েছেন, সে আশার বাণী শুনে যারা দর্শক তারা অত্যন্ত আশ্বস্ত হয়েছে। আমি এখন একটু মোহাম্মদ সিরাজুল ইসলাম ওনার কাছে আনতে চাই। উনি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, বিডার মতো একটি গুরুত্বপূর্ণ অথরিটির চেয়ারম্যান হিসেবে আছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান। এবং আমি একটি প্রশ্ন রাখতে চাই সিরাজ ভাইয়ের কাছে, যে উনি একটু আগে আতিউর রহমান একটি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেছেন, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন। ওয়ান স্টপ সার্ভিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটি সম্পূরক কোশ্চেন, সেটি হচ্ছে যে ইনভেস্টমেন্ট রিলোকেট করবার কথা রয়েছে। যেহেতু আমেরিকার সাথে চায়নার সম্পর্ক খুবই নিম্নমুখী এবং ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক চায়নার সাথে খুবই খারাপ সম্পর্ক, সেই পর্যায়ে বাংলাদেশ যে বেনিফিটটি নিতে পারে সেটি হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা রিলোকেট করে বাংলাদেশে আসতে পারে। বিশেষ করে আমরা শুনেছি যে ইতিমধ্যে জাপান, কয়েকটা জাপানিজ কোম্পানি বাংলাদেশে আসতে চাচ্ছে। সেই বিষয়ে ফরেন মিনিস্টারও একটা স্পিচে তিনি বলেছেন যে আসতে যাচ্ছে। সেই বিষয়ে আপনার কাছে সঠিক তথ্য রয়েছে, আপনি বিরাট চেয়ারম্যান হিসেবে রয়েছেন, আপনার কাছ থেকে দর্শক জানতে চায় এবং আমরা জানতে চাই, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। থ্যাংক ইউ। ডক্টর আতিউর রহমান, তিনি ঠিকই বলেছেন যে তার তো আসলে কোনো পরিচয় লাগে না, ওই নামটি যথেষ্ট। তিনি শুধু বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর না, তিনি একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং তার সাথে এই ধরনের আলোচনায় যুক্ত হতে পারাটাই আমি মনে করি যে আমার জন্য খুব গর্বের একটি বিষয়। এবং তিনি তার অভিজ্ঞতা থেকে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিয়েছেন। ডেফিনেটলি সেগুলি আমার বিবেচনায় থাকবে। এর সাথে বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান আছেন। তিনি বেসিক্যালি ব্যবসায়ী এবং তার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা ব্যবসা করছেন, যারা ইনভেস্ট করেছেন, তারা আসলে জানেন যে আসলে ইনভেস্ট করতে হলে কি জিনিস প্রয়োজন। আমি যে কথাগুলি হয়েছে সেই কথাগুলি কিছু কিছু রিপিটেশন হবে, কারণ রিপিটেশনটা মনে হয় খুব প্রয়োজন এই জন্যে সিদ্দিকুর রহমান সাহেব যে বিষয়টি দিয়ে শুরু করেছেন, আমিও সেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই। আমরা একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি বলবো আমি। ডক্টর আতিউর রহমান বলেছেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি। ওয়ার ফুটিং এ যদি আমরা এখন সবকিছু মোকাবেলা না করি তাহলে আসলে এটি খুব কঠিন হবে আমাদের জন্য। আমি একমত পোষণ করতে চাই যে ইয়েস, উই আর ইন এ ওয়ার ফুটিং, এবং আমি বিশ্বাস করি যে সরকার কিন্তু দুটি ফ্রন্টে একই সাথে যুদ্ধ করছেন এখন। স্বাস্থ্য ব্যবস্থাকে ম্যানেজ করা, এই প্যান্ডেমিকের অবস্থায় এটাকে ম্যানেজ করা, একই সাথে যেটিকে আমরা বলছি যে জীবন এবং জীবিকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে জীবিকাও যাতে সচল থাকে, দুটিকে একসাথে ম্যানেজ করার একটি প্রয়াস কিন্তু সরকারের পক্ষ থেকে আছে। সরকার বসে নাই, আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে এটাকে বলার চেষ্টা করছেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা। কিন্তু এই ধরনের অবস্থার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না, সারা দুনিয়ার কেউ না। আপনি আমেরিকার মতো দেশ, যুক্তরাজ্যের মতো দেশ, কিংবা জার্মানি, ফ্রান্সের মতো দেশ, ইতালির মতো দেশ, তারা কিন্তু এটি ফোর্সি করেনি। যে কারণে আমরা দেখেছি যে তারাও এটার প্রাথমিক যে ব্যবস্থাপনা সেখানে কিন্তু তারাও ফেল করেছে। আমরা যদি বলা হয়েছে যে আমরা হয়তো, যেহেতু আমাদের এখানে একটু পরে এসেছে, আমরা যদি আগে থেকে আরেকটু সচেতন হতাম তাহলে হয়তো, আতিউর রহমান সাহেব যেটি বলেছেন যে ওয়ান স্টেজ ইন টাইম সেভস নাইন, এটি সঠিক হয়তো, কিন্তু তারপরেও এখন আমি যেটি বলতে চাই সেটি সরকার কিন্তু বসে নাই, সরকার তার সর্বাত্মক চেষ্টা করছে এবং ওয়ার ফুটিং এ আছে সরকার। একই সাথে জীবিকার প্রশ্নটি যেহেতু আছে, এই জীবিকার প্রশ্নে আমরা আসলে কথা বলছি। বাংলাদেশে যে বিনিয়োগের যে অবস্থা, আমরা তো বলি যে বাংলাদেশ হলো বিনিয়োগের জন্য একটি সর্বোৎকৃষ্ট স্থান। কেন সর্বোৎকৃষ্ট স্থান বলি আমরা বলি এই জন্য যে বাংলাদেশ গত এক দশকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে সেটি কে সামনে রেখে একটি একেবারে কি বলবো, এলডিসি থেকে লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাসে উন্নীত হওয়া এবং তারপরে একটি মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য আমাদের যে ভিশন, এবং একটি সময়ে, খুব বেশি দূর না, 2041-এ আমরা উন্নত দেশে পরিণত হব। এই যে আমাদের ভিশন, এই ভিশনকে আমরা অর্জন করার জন্য আমাদের প্রস্তুতিটি কি সেটি বিষয়। আমাদের প্রস্তুতি একটি নির্দিষ্ট গোলকে সামনে রেখে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু একটি অভিষ্ট লক্ষ্যে আসলে পরিচালিত হচ্ছে। এটি একেবারে যেটা বলবো যে এটি অপরিকল্পিত না, পরিকল্পিত ভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেই পরিকল্পনার অংশই কিন্তু আসলে আপনার উন্নয়নের বিভিন্ন মডেল। এখানে এই যে 100 ইকোনমিক জোনের কথা বলা হয়েছে, 100 ইকোনমিক জোন, এই ইকোনমিক জোন তৈরি হওয়ার আগে ডক্টর আতিউর রহমান সাহেব জানেন এই জন্য যে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বিডার সাথে সরাসরি কাজ করেছেন। আমার কলিগদের সাথে আমি যখন কথা বলি তখন একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বিডার কাছে যখন ফরেন ইনভেস্টররা আসতেন, তারা প্রথমে যে জিনিসটা চাইতেন সেটি হলো যে আমাকে জায়গা দাও। বিডার তো জায়গা নাই, কিন্তু পরবর্তীতে যখন এই কনসেপ্টটা নিয়ে আসা হলো যে ঠিক আছে, লেটস হ্যাভ ইকোনমিক জোনস, তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের চলে যাচ্ছে। এবং ডক্টর আতিউর রহমান ইজ ভেরি রাইট যে আমরা 100 ইকোনমিক জোন একসাথে করতে পারবো না। আমাদেরকে আসলে টার্গেট করতে হবে যে প্রথম আমাদের
বঙ্গবন্ধু শিল্প নগরী যেটি গড়ে উঠছে, এটি সিদ্দিকুর রহমান সাহেব বলেছেন এগিয়ে গেছে, এটাকে আমরা বেস করে আমাদের কাজটা করব। এখন ইনভেস্টররা যখন আসে তখন তারা কি চায়, আমার প্রায় 9 মাস হয়ে গেল, যদিও গত 3 মাস ধরে কাজের যে গতিটা কমে গেছে একেবারেই, সেটি সত্য। তারপরেও একটি সুখবর আপনাদেরকে আমি দেই যে প্রত্যেকটা বিপদ কিছু সুযোগ নিয়ে আসে। এই কোভিড-19 এটা যেরকম চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এটা থেকে কিছু অপরচুনিটি খুঁজে নিয়েছি। আজকের যে এই যে ভিডিও কনফারেন্স হচ্ছে, এটার মাধ্যমে এই যে আমরা কথা বলছি, এটাও কিন্তু একটি সুযোগ। এই সুযোগটি আমরা কাজে লাগাচ্ছি। আমি সরকারের আদেশের জন্য কিন্তু বসে থাকিনি। সরকার যখন পাবলিক হলিডে ঘোষণা করেছেন, আমার অফিসে যেতে হয় না, আমার কাজ করতে হয় না, আমি কিন্তু বসে থাকিনি। আমার অফিসারদেরকে কিন্তু আমি যুক্ত করে দিয়েছি। আমি বলেছি যে এইটা একটা অস্বাভাবিক সময়ের সরকারি ছুটি, এর মানে এই না যে তুমি ঘরে বসে ঘুমাবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক। তাহলে কিভাবে কাজ করব? আমি তখন আমার অ্যাডমিনে যারা আছে ওদেরকে বললাম যে আমরা কিভাবে যুক্ত হতে পারি অনলাইন। তা আমাকে জানানো হলো যে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের সাথে আমাদের যে চুক্তি আছে, তাতে আমি পেড জুম সুবিধা আমার করা আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, লেটস কানেক্ট টুগেদার। প্রথমে আমার অফিসারদের সাথে আমি জুমে কাজ শুরু করলাম, অফিস শুরু করলাম। দেন এখন যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলেন, আপনারা জানেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 3 ভাবে আসে আমাদের দেশে। একটা হলো সরাসরি ইকুইটি আসে, কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা, ডক্টর আতিকুর রহমান ডেফিনেটলি এটি জানেন যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের বড় পার্ট কিন্তু আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আগে যেটি হয়েছে এই দেশে, তাদের এক্সপানশন। তারা কিভাবে এক্সপান্ড করে, তাদের যে ডিভিডেন্ড আসে বা তাদের যে প্রফিট হয় সেটি তারা নিয়ে যান না, সেটি তারা ফার্দার এখানে ইনভেস্ট করেন। ওইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি। গত বছর আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে, কিন্তু এই ক্ষেত্রে এটি কিন্তু বেড়ে গেছে। এটিতে প্রায় 12% আমাদের গ্রোথ আছে। আরেকটা হলো কোম্পানি লোন আসে। তো আমি যেটি এই কোভিড-19 যখন শুরু হলো এবং সরকার যখন ছুটি ঘোষণা করলেন, আমার মাথায় একটা জিনিস এসেছে যে আমার যারা এখানে স্টেক হোল্ডার, আই মিন দি প্রাইভেট সেক্টর, আমি যদি এই 1 মাস 2 মাস যদি আমি বসে থাকি ঘরে, তাদের সাথে যদি আমার কোনো এঙ্গেজমেন্ট না হয়, তাহলে তারা এটা মনে করতে পারে যে বিডা আমাদেরকে অ্যাবেন্ডন করেছে, কারণ তারা খুব বিপদে আছে। আমি তো মনে করি যে সরকারি কর্মচারীরা এই অবস্থাতে সবচেয়ে ভালো অবস্থায় আছে। যেটি আমার কর্মচারীদেরকে আমি বলেছি যে ইউ আর দি লাকিয়েস্ট পারসন ইন দিস কান্ট্রি। তোমার ঘরে বসে থাকছো, তুমি শুয়ে বসে থাকছো, কিছু করতে হচ্ছে না, মাস শেষে তুমি কিন্তু টাকা পাচ্ছ। কিন্তু যে ব্যবসায়ী 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে, তার কিন্তু ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না? কারণ সে জানে না তার এই 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আলটিমেটলি কি হবে। এই পরিস্থিতি যদি 6 মাস চলতে থাকে, তাহলে তার সকল ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজটি আমরাই করেছি যে আমি আমাদের স্টেক হোল্ডার যারা প্রাইভেট সেক্টরে, সবার সাথে আমি এই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে আই গট এঙ্গেজড উইথ দেম। আমার অফিসারদেরকে নিয়ে তাদের সাথে আমি অনেকগুলো মিটিং, প্রায় 8-10টা মিটিং আমি কিন্তু করেছি। লোকাল চেম্বার যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, বাইলেটারাল চেম্বার যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। কথা বলে আমি 2-3টে জিনিস আমরা জানতে চেয়েছি তাদের কাছে। সেটি হলো যে প্যান্ডেমিক অবস্থায় তারা আসলে কিভাবে সময় পার করছেন এবং তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। 2 হলো সরকারের কাছ থেকে তারা কি ধরনের সহায়তা এই পর্যায়ে চাচ্ছেন। 3 হলো যে এইটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে হবে আমাদের, এবং এইটা আমাদেরকে যে অপরচুনিটি তৈরি করেছে, সেই অপরচুনিটিটা আমরা কিভাবে সিজ করব, তাদের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি। এই এঙ্গেজমেন্টটা কিন্তু আমার আছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য
যেরকম বিদেশিরা আসলে জানতে চাচ্ছে যে অনলাইন সুযোগ সুবিধা আমাদের কিরকম, বা আমাদের যে দেশীয় ইনভেস্টর যারা আছেন তারা অনলাইনে বিডা কি সুযোগ সুবিধা দিতে পারছে, এই বিষয়টি হাইলাইট করার জন্য ডেফিনেটলি আমি এটা হাইলাইট করতে চাই। এই জন্য যে ডক্টর আব্দুর রহমান অলরেডি বলেছেন যে বিডার ওএসএস একটা অবস্থায় কিন্তু এখন আছে। ইউ উইল বি হ্যাপি টু নো যে এই ছুটিকালে প্রায় 1000 বিভিন্ন ধরনের সার্ভিস আমরা কিন্তু প্রোভাইড করেছি টু আওয়ার স্টেক হোল্ডার্স। এটি 1000 মানে 994 or something like that সার্ভিস আমরা কিন্তু প্রোভাইড করেছি, এটি অনলাইনে। তারা অনলাইনে আমাদেরকে অ্যাপ্লাই করেছেন, আমাদের অফিসাররা ঘরে বসে সেটি ডিসপোজাল করেছেন। আমরা এই মুহূর্তে 3টি প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত আছি, আরজিএসসি, সোনালী ব্যাংক এবং এনবিআর। তাদের 4টি সেবা সহ আমরা 18টি সেবা সরাসরি অনলাইনে দিতে পারছি। এই মুহূর্তে আমার 11টি সংস্থার সাথে এমইউ তৈরি করা আছে। আমরা কাজ করছি, আমরা যেহেতু ফিজিক্যালি এখনো আমরা যেতে পারছি না, আমরা গত সপ্তাহেও 11টি সংস্থার সাথে 10টি সংস্থার সাথে আমরা অনলাইনে এরকম মিটিং করে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি যে তারা বিটার সাথে এখন ইন্টিগ্রেট হতে হবে, তাদের ফিজিক্যাল ইন্টিগ্রেশনের একটা দরকার আছে। তারা কোন অবস্থায় আছে? বেশিরভাগ সংস্থা আমাকে যেটি জানিয়েছেন যে আগামী 2-3 মাসের মধ্যে তারা আমাদের সাথে ফিজিক্যালি ইন্টিগ্রেটেড হয়ে যাবেন। ফিজিক্যাল ইন্টিগ্রেটেড হয়ে গেলে পরে অত্যন্ত জরুরি প্রায় 30টা সেবা আমরা আরো 6টি সংস্থার সাথে আমাদের এমইউ জাস্ট জব তৈরি করা আছে। আমরা যে কোনো সময় এটি আমরা তাদের সাথে স্বাক্ষর করে আমরা ফিজিক্যালি ইন্টিগ্রেটেড হয়ে আমরা এই সার্ভিসগুলি দিতে পারবো। এবং আমাদের আসলে উদ্দেশ্য হলো প্রায় 35টি সরকারি সংস্থার 150টির মতো সেবা আমরা অনলাইনে দিতে চাই আমাদের প্রাইভেট সেক্টরকে, যেটি আসলে খুবই খুবই জরুরি বলে আমি মনে করি। ডক্টর আতিউর যেটি আমাকে আমার সম্পর্কে বলেছেন যে আমি আমলা ছিলাম, এখন আর আমি আসলে আমলা না। ইয়েস, আমি আমলা ছিলাম, বাট এটি আমি সবসময় মনে করি যে আমি এই দেশের একজন সচেতন নাগরিক। আমার প্রাতিষ্ঠানিক পরিচয় যাই হোক না কেন, আমি একজন সচেতন নাগরিক এবং আমি আমার পজিশনে থেকে আমার মূল উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। এর জন্য আমি ডেফিনেটলি সরকারের কাছ থেকে বেতন পাই। এর মানে এই না, আমি কখনোই এটা আমি মনে করিনি যে আমি বেতন পাই মানে আমাকে এইটুকু কাজ করতে হবে, এটি আমি কখনোই নিজেকে মনে করিনি। আমি চেষ্টা করেছি একেবারে আমি যখন ফিল্ডে কাজ করি তখনও আমার কাজের গণ্ডির বাইরে গিয়ে কাজ করা, যেটি আজকে খুব দরকার আসলে, যে আউট অফ দি বক্স চিন্তা করতে হবে এবং সেটি শুধু চিন্তা করলে হবে না, সেইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইউ আর রাইট যে আমি এমন একটি প্রতিষ্ঠানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন যেখানে আউট অফ দি বক্স চিন্তা করার সুযোগ আছে এবং সেটি ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। তবে এটিও সত্য, এটা ডক্টর আতিউর রহমান খুব ভালো করে জানেন, সেটি হলো যে আমি চাইলেই সবকিছু করে ফেলতে পারবো না। আমাকে আসলে সরকারি সংস্থার সাথে কাজ করতে হচ্ছে, যে সংস্থাগুলিকে আমি চেষ্টা করছি আমার প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে কোঅর্ডিনেট করার, যতটা ভালো কোঅর্ডিনেট করা যায় সেই চেষ্টাটি আমরা করছি। এই যে ওয়ান স্টপ সার্ভিস, এটি আমার সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ারটি যদি আমি যেদিন পুরোপুরি কাজে লাগাতে পারবো, সেদিন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন বিডাতে যোগদান করলাম, আমার কালিগরা অনেকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় যোগদান করেছো, আমি বললাম যে বিডাতে। ব্ল্যাঙ্ক লুক, বিডা হোয়াট ইজ দ্যাট? আমাকে বলতে হয়েছে যে এটা বিওয়াই এবং প্রাইভেটাইজেশন কমিশনের মার্জ একটা রূপ, অর্থাৎ বিডাকে মানুষ এখনো চিনে না। তো ওয়ান স্টার সার্ভিস যেটি চালু হয়েছে বিডাতে, এটা যেদিন পূর্ণাঙ্গ ভাবে হবে ওই দিন সম্ভবত আমাকে বলতে হবে না যে বিডা কি। গত পরশুদিনও আমি একজন মাননীয় মন্ত্রীর ফোন পেয়েছি এবং তিনি বারে বারে বিওয়াই বলছিলেন, আমি আর ওনাকে তো
সংশোধন করানো যায় না, মাননীয় মন্ত্রীকে তো সংশোধন করানো যায় না, এটা তো ওনার দোষ না। কারণ বিডাকে আসলে আমরা পরিচিত করতে পারিনি এখনো। আমরা বিডাকে পরিচিত করতে চাই এই ওয়ান স্টপ সার্ভিস দিয়ে, এবং ইজ অফ ডুইং বিজনেস এর যে কনসেপ্টটা বাংলাদেশে এখন কাজ করছে সেটা দিয়ে। উই আর ট্রাইং ভেরি হার্ড to make the business easy in Bangladesh. এবং আপনারা জানবেন যে গত বছর অবশ্যই এটি আমার প্রিডিসেসরই করেছেন, আমি তার ক্রেডিটটা তাকে দিতে চাই। আমরা এক এলাফে 8 ধাপ এগিয়েছে, 176 থেকে 168 অবস্থানে এসেছি, which is not at all satisfactory, কারণ 190 এর মধ্যে 168 এমন কোনো অবস্থান না। আমরা আগামী বছর 2022 এর মধ্যে আমরা অবশ্যই ডাবল ডিজিটে যেতে চাই। এবছর আমরা ইউডিবির জন্য অনেক বেশি কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, মার্চ পর্যন্ত আমরা কাজ করেছি, কিন্তু যেই সময়টাতে আসলে স্টক টেক করার কথা এবং যেখানে আমরা আটকে গেছি সেখানে বড় ধরনের ধাক্কা দেওয়ার কথা, এই সময়টি আমরা পাইনি। কোভিড-19 এসে আমাদেরকে থামিয়ে দিল। বাট আমরা উই আর ট্রাইং, আমরা 2022 এর জন্য প্ল্যান করছি। ইনশাআল্লাহ আগামী বছর যদি খুব তাড়াতাড়ি, আবারও একই কথা, সিদ্দিকুর রহমান সাহেবের কথায় আসি, আপনি যাই কিছু করতে চান না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই প্যান্ডেমিককে ম্যানেজ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এটি আপনার সামনে খুব বড় একটা ওয়াল তৈরি করে দিয়েছে। এই ওয়াল আপনাকে সরাতেই হবে। এই ওয়াল সরাতে পারলে পরে আপনি অন্য কাজ ভালোভাবে করতে পারবেন। ডক্টর আতিউল একটি কথা আমাদের কোশ্চেন করেছেন, ইনভেস্টমেন্ট ইন হেলথ সেক্টর। ইয়েস, আমার মনে হয় যে এর বিকল্প নাই। আমাদেরকে অবশ্যই ইভেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য এটি দরকার। যারা এখানে আসবেন, ইনভেস্ট করবেন, তারা থাকবেন, তারা যদি দেখেন যে না এখানে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার ট্রিটমেন্টের ভালো ব্যবস্থা নাই, তাহলে খুব বেশি তারা ইন্টারেস্টেড হবেন না। একটি সুখবর দেই, অবশ্যই এটি সরকার আলটিমেটলি সিদ্ধান্ত নেবেন যে এটি কিভাবে, এটি কতটা করা যাবে। উই রিসিভড ওয়ান PPP UI from one of the Chinese companies. তারা 50,000 বেডের হসপিটাল তৈরি করে করতে চান জেলা এবং বিভাগীয় পর্যায়ে। এটি একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এসেছে। আমরা এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে আসলে এটা কতটা ফিজিবল, কিভাবে এটি হবে। মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটি পাঠানো হয়েছে, কারণ ইউআইটি আমাদের মুখ্য সচিব মহোদয়কে অ্যাড্রেস করে যেহেতু দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা খুবই বড় একটি প্রস্তাব। আমরা দেখতে পারি যদি এটা ফিজিবল হয়, ডেফিনেটলি উই উইল প্রসিড। আমরা বিডা থেকে এটা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা হয়তো তাদের সাথে এঙ্গেজড হব। একই সাথে শুধু সম্ভবত হেলথ এডুকেশন আরেকটি বড় ফ্যাক্টর হবে, কারণ যারা ইনভেস্ট করবেন এখানে তাদের ছেলে মেয়েরা যদি আবার তাদের দেশে রেখে এসে আসতে হয়, বা যারা এখানে কাজ করবেন তারা কোয়ালিটি এডুকেশনের জন্য যদি আরেক জায়গায় তাদের এস্টাবলিশমেন্ট রাখতে হয় তাহলে কিন্তু হয়। এবং আমি যতদূর জানি যে বেজার পক্ষ থেকে বীরেশ্বরায় বঙ্গবন্ধু শিল্পনগরী যে করা হচ্ছে সেখানে সবগুলি ফ্যাসিলিটিস একই সাথে রাখা হবে, এরকম একটি চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা আসলে এই কোভিড-19 কে সামনে রেখে অনলাইনের যে সুযোগ সুবিধা, ডক্টর আতিউর রহমানের কাছে আসতে চাই। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আতিউর রহমান। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, ঠিক আছে। জি জি, হ্যাঁ সিরাজ ভাই, সিরাজ ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কথা শেষ হয়নি। জি জি, আচ্ছা আমি একটু শেষ করি। আমি একটি কোশ্চেন করতে চাই, সেটা হলো যে এই প্যান্ডেমিক কোভিড-19 আমাদেরকে একটি বিষয় শিখিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়, যে যেটা এক্সপার্টরা বলছেন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হলো যে দি ওয়ার্ল্ড উইল নেভার গো ব্যাক টু দি নরমাল। দি ওয়ার্ল্ড উইল সি এ নিউ নরমাল, and that new normal will be based on the information technology. এবং বিডা থেকে নয় শুধু, আমার মনে হয় যে বাংলাদেশকে এখন ওইভাবে চিন্তা করতে হবে যে নিউ নরমালকে আমরা কিভাবে ফেস করব। নিউ নরমালকে ফেস করতে হলে আমাদেরকে অবশ্যই ইনফরমেশন টেকনোলজির উপরে
জোর দিতে হবে। এইটার উপর ভিত্তি করে ইকোনমিক গ্রোথ, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, হোয়াটএভার, এভরিথিং শুড বি বেসড অন দ্যাট নিউ নর্মাল ইনফরমেশন টেকনোলজি। থ্যাংক ইউ। যথার্থ কথা বলেছেন সিরাজ ভাই। হ্যাঁ, আমি এখন একটু সিরাজ ভাই আপনি শেষ করেছেন? জি, হ্যালো। হ্যাঁ শেষ করেছে। হ্যাঁ, জি, আমি এখন একটু ডক্টর আতিউর রহমানের কাছে আসতে চাই। তিনি অনেক আশার কথা শুনিয়েছেন, বিশেষ করে দর্শকরা আতিউর স্যারের কথা শুনে অনেকেই খুব বেশি আশ্বস্ত হয়েছে। এবং একটু আগে আমাদের বিরাট চেয়ারম্যান সাহেব উনিও খুব সুন্দর করে বলেছেন। দর্শক পার্টিকুলারলি জানতে চায় যে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা ডক্টর আতিউর রহমানও বলেছেন, সেইটি কবে নাগাদ এটি সঠিকভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়টা একটু আমি বিরাট চেয়ারম্যান সাহেবকে রাখতে চাই। তার আগে আমি একটু ডক্টর আতিউর রহমানের কাছে আসতে চাই যে স্যার আপনি অনেক বিষয়ে আশার বাণী আপনি শুনিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং আপনি টেকনিক্যাল কোন জায়গায় সেগুলো আপনি জানেন সুনিপুণভাবে। সেই জন্য বিডা এবং আপনি বলছেন ইন্টিগ্রেশনের কথা বলেছেন, বিডা, এনবিআর এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংক, এই সমস্ত অর্গানগুলোর সাথে যদি পরিপূর্ণভাবে ইন্টিগ্রেশন না হয় তাহলে কিন্তু ফাংশন করবে না প্রপারলি। সেই বিষয়ে আপনার কাছে একটু বিশেষভাবে জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে স্যার আপনি কিন্তু ইউ আর দি চেঞ্জ মেকার। আপনার জীবনে অনেক গল্প আপনি টেলিভিশনে এবং পত্রপত্রিকায় আপনি বলেছেন, তার মাধ্যমে একটি বড় ইয়াং জেনারেশন কিন্তু আপনাকে জানতে চায়, আপনার কথা শুনতে চায় এবং আপনাকে শুনে তারা বেশি ইন্সপায়ার্ড হতে চায়। আমি বিশেষভাবে আপনার কাছে জানতে চাইছি যে আপনি আপনার জীবনের ছোটবেলার গল্প আপনি বলেছেন, বাংলাদেশ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেছেন, বাংলাদেশের একটি বৃহৎ অংশ হচ্ছে যুবক বা ইয়াং পিপল। সেই ইয়াং পিপলের জন্য আপনার কিছু গাইডলাইন জানতে চাই এবং ইয়াং পিপলকে যদি আমরা সঠিক পথ দেখাতে না পারি, তাদের যদি স্কিল না দিতে পারি, শুধুমাত্র শিক্ষিত হলো, গ্রাজুয়েট হলো, সেই গ্রাজুয়েট গুলো যদি বেকার হয়ে যায় তাহলে কিন্তু জাতির জন্য, দেশের জন্য একটি বড় রকমের বোঝা হবে। সেই বিষয়ে আসতে চাই। আরেকটি বিষয় হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট। এই বিষয়ে আপনি অনেকবার কথা বলেছেন, সেই বিষয়ে ছোট করে যদি স্যার একটু বলেন। ডক্টর আতিউর রহমান। ধন্যবাদ মাসুদ। আমি শুরুতে যে আলাপটা করেছিলাম সেটি হলো যে কোভিড আমাদের জন্য অনেক অপরচুনিটিস নিয়ে এসছে এবং একটা অপরচুনিটি হলো যে আমরা অনলাইনে কাজ করবার যে হেজিটেশনটা আমাদের মধ্যে ছিল এটা কেটে গেছে। এখন আমরা একেবারে সাধারণ মানুষকে 50 লক্ষ সাধারণ মানুষকেও মোবাইলে টাকা পাঠালাম কদিন আগে, তাই না? তো সুতরাং একেবারে সাধারণ মানুষও এখন টেকনোলজি সেভি হয়ে গেছে। রবীন্দ্রনাথ একবার একটা কথা বলেছিলেন, আমি রবীন্দ্রনাথের কথা বাজে বাজে আনি কারণ এটা আমাদের ইয়াং প্রজন্মরা বুঝতে পারবে। সেই সময় ভ্যারেন্ডার তেল দিয়ে কুপি জ্বালাতেন আমরা সবাই। তো রবীন্দ্রনাথ বললেন যে আমরা কি ভ্যারেন্ডার তেল দিয়ে সারা জীবনই কুপি চালাবো, বাতি জ্বালাবো? তিনি নিজে উত্তর দিলেন যে না, আমরা বিজলি বাতি চাই। সাথে সাথে বললেন যে আমাদের সবার জন্য বিজলি বাতি চাই, খালি কয়েকজনের জন্য না। তো সেই জন্য এই যে সবাইকে প্রযুক্তি দেওয়াটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্জন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সাথে একসঙ্গে কাজ করেছি। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন 2008 সালের নির্বাচনী ইশতেহারে তিনি দিয়েছিলেন, সেই টিমে আমি কাজ করেছি। সুতরাং আমরা এই যে খালি এটা স্বপ্ন দিয়েছিলাম, সেই সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সত্যিকার অর্থে যে স্বপ্নটা বাস্তবায়ন করা যায় আমরা কিন্তু আজকে সেটা অনুভব করছি। আজকে আমরা এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কিন্তু বাস্তবে আমরা এটা অর্জন করেছি বা করছি। সুতরাং আমার ধারণা যে বিডাতে যে আইসিটি ইন্টিগ্রেটেড যে প্ল্যাটফর্মটা কাজ করছে এটা সম্ভব এবং সমস্ত এখন আরো বেশি করে সম্ভব, কারণ ব্যবসায়ীরাও এটার সাথে অভ্যস্ত হয়ে পড়েছে এবং সেই জন্য এই আইসিটি লেড যে ইন্টিগ্রেশন, এটার জন্য একেবারে এইটাই আমি সিরাজকে বলবো যে 1 নম্বর প্রাধান্য দিয়ে কাজ করা উচিত এই সময়টায় আমরা, যাতে করে আমরা এই তিনি যে বললেন যে আমরা এতগুলো সংগঠনের সাথে এমওইউ করব, ফিজিক্যালি যাওয়ার কোনো দরকার নাই। আপনি
ইলেকট্রনিক্যালি এমওইউ গুলো সাইন করে ফেলেন এক্ষুনি, এবং সাইন করে কাজ শুরু করেন। কারণ এখন আর্টসটা আরো বেশি হবে যে না, এটা তো আমরা আমরা অন্যান্য কাজ পাচ্ছি, বিদ্যুতের পয়সা দিতে পারছি, আমি সবকিছু করতে পারছি, বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারছি, তা আমি কেন একটা প্রপার্টি কেন রেজিস্ট্রেশন করতে পারবো না? এখন আমাদের এখনো যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আছে, একটা হলো রেজিস্টারিং দ্য প্রপার্টিজ, এটা একটা কমপ্লেক্স প্রসেস। এটাকে আমি সিদ্দিক আমার চেয়ে ভালো বলতে পারবেন যে একটা প্রপার্টি রেজিস্ট্রেশন করা এখনো কতটা চ্যালেঞ্জিং, এই জায়গাটাতে আমার মনে হয় যে খেয়াল করতে হবে। আর তারপরে হলো যে একটা টাইম বাউন্ড আমাদের যে ডিসপিউটস গুলো আছে, মনে করেন কমার্শিয়াল অনেক ডিসপিউটস হয়, সেই কমার্শিয়াল ডিসপিউট গুলো রিজলভ করবার জন্য রেজলিউশন যেন আমরা অনলাইনে, দরকার হলে এখন অনলাইনে আদালত পর্যন্ত হয়ে গেছে, তাই না? তো সিরাজ বিডাতে অনলাইন সেরকম কাস্টমার গ্রিভেন্স খুলবেন, খুলে সেটা সলভ করবেন। আমি বাংলাদেশ ব্যাংকে কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার আমরা খুলেছিলাম, 16236 হটলাইন দিয়ে বলেছিলাম যে যার যখনই কোনো অসুবিধা হয় এই নাম্বারে রিং করেন, আমাদের ছেলেমেয়েরা রেকর্ড করবে, সেটা যে ডিপার্টমেন্টের দরকার সেই আমার ধারণা সিরাজ নিশ্চয়ই সেরকম হটলাইন খুলেছে। এই সময়টায় হটলাইনকে আরো কার্যকরী করে এই যে সমস্ত জায়গাতে আপনার রিজলভ করা লাগবে কমার্শিয়াল ডিসপিউট, এখনই সেটা এনফোর্স করার সময়, এবং এখনই শুরু করেন, আপনারা অনলাইনে শুরু করেন। আরেকটা আমরা বড় সমস্যা, সেটা হলো আমরা ইনসলভেন্সি আইন আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট না। বিদেশিরা এই ইনসলভেন্সি আইন বা দেউলিয়া আইনটার কিন্তু বাস্তবায়ন চাইবে, এই জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেন, আমরা ইনসলভেন্সি আইনটা, যেটা দেউলিয়া আইনটা যেন কার্যকরী করতে পারি। যারা এই দেশে আসবে তারা যদি দেখে যে তিনি যার সাথে ব্যবসা করলেন সে তার সমস্ত ব্যবসা নিয়ে গেল, তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেন না, তার কোনো সমস্যা সমাধান করতে পারেন না, তাকে ইনসলভেন্ট যদি প্রয়োজন করার লাগে করতে পারে না, এই জায়গাগুলোতে আপনারা লং টার্ম কাজ করেন আমার মনে হয়। কিন্তু আমি মনে করি সিরাজ, বসে থাকার দরকার নাই। যে 11টা সংগঠনের সাথে আপনি ফিজিক্যাল ইন্টিগ্রেশনের কথা ভাবছেন, তাদের সাথে আগে আইসিটি ইন্টিগ্রেশন এখনই করে ফেলেন, এমওইউ আপনি আইসিটির ভিত্তিতে করে ফেলেন, এমওইউ সাইন করে আপনি কাজ শুরু করে দেন। আমার মনে হয় যে এটা হবে 1 নম্বর। 2 নম্বর, আপনার হটলাইনটাকে চাঙ্গা করেন। যেমন সিদ্দিকের আজকে সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্টে, সে যেন আপনাকে হটলাইনে বলতে পারে, এবং হটলাইনটাকে আপনি তাড়াতাড়ি সেটাকে সমাধান করতে দিকে যাবেন। আরেকটা কাজ যেটা সিরাজকে আমি অনুরোধ করব, সেটাই হলো যে আপনার সাফল্য অনেকটাই নির্ভর করবে আপনি ইকোনমিক ডিপ্লোমেসি কতটা করেছেন। ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ ইন ইউর ইকোনমিক ডিপ্লোমেসি। আমি এই জন্য বলছি যে তখনকার বোর্ড অফ ইনভেস্টমেন্টের সাথে আমি জয়েন্টলি লন্ডনে, সিঙ্গাপুরে, হংকং, বিভিন্ন জায়গাতে আমি কিন্তু ইনভেস্টমেন্ট প্রমোশন করেছি সারা পৃথিবীতে। আজকে সময় এসছে, আপনি ঘরে বসে ইনভেস্টমেন্ট প্রমোশন করেন না কেন? এবং সেই প্রমোশনে আমি বা সিদ্দিক আমরা গিয়ে জয়েন করব আপনার সাথে, আপনাকে প্রমোট করতে সাহায্য করব আমরা, যাতে করে বাংলাদেশের যে চিত্রটা দিব। কারণ গত 10 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক সাফল্য যেটা মাসুদ শুরু করেছিল, অস্বাভাবিক অভাবনীয় সমস্ত সাফল্য আমরা অর্জন করেছি, এটা আমরা ভেস্তে যেতে দিব না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করছেন, আমরাও সহযোগিতা করছি। সুতরাং এই সাফল্য আমি দেখব যে পৃথিবীতে আরেকটি দেশ দেখান, যেই দেশে এই যে সেদিন ইকোনমিস্টও মানতে বাধ্য হয়েছে যে 9টি দেশ সারা পৃথিবীতে যারা ফরেন এক্সটার্নাল ইকোনমিতে তার স্ট্রেংথ দেখাতে পেরেছে, তার একটি দেশ নাম বাংলাদেশ। আজকে বাংলাদেশের রিজার্ভ $34 বিলিয়ন পার হয়ে গেছে। আপনি চিন্তা করেন, $34 বিলিয়ন পার হয়ে যাওয়া মানে জিডিপির কত, আপনার প্রায় 12-13% মতো। এটা আমাদের অ্যাসেট। এই অ্যাসেটটা আমরা এটার থেকে আরো লোন দিতে পারি। এখন আমি প্রায়ই বলি না যে এই বছর যদি এনবিআর সেই পরিমাণ অর্থ সংগ্রহ নাও করতে পারে, আমাদের দুটো কাজ করতে হবে। একটা হলো বিদেশ থেকে যতটা পারি আমরা অর্থ সংগ্রহ করব, যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিপি, এআইবি, আইডিপি এদের সাথে। দ্বিতীয় কাজটি করব, আমাদের যে অ্যাসেট আছে বাংলাদেশ ব্যাংকের, যে এখন মাত্র 13% অ্যাসেট আছে, এই অ্যাসেটটা আমরা বাড়াবো। আমরা বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব যে ব্যালেন্স শিট আছে এটাকে আরো সম্প্রসারণ করব। এখান থেকে আমরা টাকা দেব, ব্যবসায়ীদেরকে টাকা দেব, আমরা কৃষকদের টাকা দেব, আমরা অন্যদের টাকা দিয়ে আমরা এই সংকট থেকে এবার বের হয়ে আসবো। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও অ্যাসেট কিন্তু 20% অফ দ্য জিডিপি।
জাপানেরটা জিডিপির চেয়েও বেশি। সুতরাং আমরা কেন বসে থাকবো? আমরা ফরেন এক্সচেঞ্জের লোন দিব। আমরা যে জানেন, সিদ্দিক জানেন যে আমরা ইডিএফ যেটা দেই সেটা কিন্তু ফরেন এক্সচেঞ্জে দেই। আমরা যে সাস্টেনেবল ফাইন্যান্স, যেটা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড করছি, যে আপনি সিদ্দিক যদি তার ফার্মকে গ্রিন করতে চায়, আমরা কিন্তু গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড 200 মিলিয়ন প্লাস আরো ইউরোপিয়ান ইউর কিছু ফান্ড রেডি করে রেখেছি, এখান থেকে তারা যেন টাকা নিতে পারে, এমনকি বিদেশিরা পর্যন্ত টাকা নিতে পারবে। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা একসঙ্গে কাজ করব। এটা একটা আইসিটির বিষয়ে বললাম এবং ডিপ্লোমেসির বিষয়ে বললাম। দ্বিতীয় যে কথাগুলো মাসুদ পরবর্তীকালে আরো আনলেন, সেটি হলো যে আমাদের এই তরুণরাই হলো আমাদের ভরসা। এই আমরা কদিন আর আছি, এই কিন্তু তরুণরাই যদি, তাদেরকে যদি উদ্যোক্তা তৈরি করতে পারি, এবং আমি জেনে খুব খুশি হয়েছি বিডা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে তরুণ উদ্যোক্তা তৈরি করবার জন্য একটি প্রোগ্রাম নিয়েছে। সিরাজ হয়তো এটা আরো বিস্তারিত বলতে পারবে। এটা আমার খুব প্রশংসনীয় একটি কাজ সিরাজ আপনারা শুরু করেছেন। এই জায়গাটাতে আমরা সমর্থন দিতে চাই এবং এই কাজটিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের আগামী দিনের বাংলাদেশ আসলে উদ্যোক্তার বাংলাদেশ। আমাদের বিগত দিনেরও সাফল্যের বাংলাদেশ আসলে উদ্যোক্তার সাফল্যের বাংলাদেশ। এই সিদ্দিকরা 36 বছর যাবত এখানে যে কাজ করছে, একটা টেইলারিং শপ থেকে আজকে বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে এসেছে, এই উদ্যোক্তাদের স্যালিউট না করে পারি না। এরাই কিন্তু আমাদের সাফল্যের প্রতীক। সুতরাং তাদেরকে আমরা উৎসাহ দিব। তাদেরকে, এর মধ্যে আমি আবারও বলেছিলাম যে দেয়ার আর আগলি ফাইন্যান্স, দেয়ার আর গুড ফাইন্যান্স, ব্যাড ফাইন্যান্স। সেরকমই among the entrepreneurs there are ugly entrepreneurs, there are good entrepreneurs, there are bad entrepreneurs. আমরা গুড এন্টারপ্রেনার্স এর পক্ষে থাকবো। আমরা আগলিদেরকে আমরা আর কোনো সমর্থন দিতে চাই না। আজকে স্টিমুলাস প্যাকেজেও আমরা ভালোদেরকে সহযোগিতা করব, নতুনদের সহযোগিতা করব। যারা টাকা নিয়ে ফেরত দেয় না, এরকম হ্যাবিচুয়াল ডিফল্টারদেরকে আমি টাকা দেবার পক্ষে না। let them burn their fingers, তাদেরকে হাত তারা পুড়ে ফেলুক। এই যে এইরকম একটি জায়গা, নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সাহায্য করবেন? এখন অনেকেই জানেন, ব্যাংকে নতুন উদ্যোক্তা যদি কালকে যায়, বলে যে আমি উদ্যোক্তা, আমাকে টাকা দেন, দেবে না। কেন দেবে না? কারণ তার রিস্কটা সে জানে না, এই টাকাটা সে যে ফেরত দেবে আমি জানি না। সেই জন্য আমরা সবসময় একটা সরকারের কাছে বলছি, বাংলাদেশ ব্যাংকে আমরা কিছু এক্সপেরিমেন্ট করে এসেছি। সেই জায়গাটাতে যেমন একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম ইমিডিয়েটলি চালু করা উচিত বাংলাদেশে। ক্রেডিট গ্যারান্টি স্কিমটা কেমন হবে? যে ছোট ছোট উদ্যোক্তারা যখন টাকা নিতে যাবে, তখন তারা একটা প্রিমিয়াম দিয়ে ওই গ্যারান্টিটাও নেবে। গ্যারান্টিতে কি হবে? অ্যাটলিস্ট মনে করেন 100 টাকা দিলাম আমরা কাউকে, 80 টাকা কিন্তু নির্বিঘ্নে চলে আসবে ব্যাংকের কাছে। 20 টাকা নিয়ে প্রবলেম হবে। এই 20 টাকার যদি আমি 80% যদি গ্যারান্টি দেই, যে এই 20 টাকার অন্তত 80% আপনি ফেরত পাবেন, আপনি এই সিদ্দিকরে যদি টাকা দেন। তো এরকম একটি গ্যারান্টি স্কিম যদি করতে পারি, দেখবেন যে অনেকেই এগিয়ে যাবে। দ্বিতীয়ত পার্টনারশিপে বিশ্বাস করেন। আমাদের উদ্যোক্তারা গ্রামে গঞ্জে, আপনি যাদেরকে ট্রেনিং দিচ্ছেন সিরাজ, তাদেরকে টাকা দিতে হবে। তা টাকা কে দিবে? টাকা দিতে পারে এই যে সরকার অলরেডি 2000 কোটি টাকার একটা নতুন স্কিম কিন্তু করেছে, যেখানে 500 কোটি টাকা কর্মসংস্থান ব্যাংক দিবে, 500 কোটি টাকা পিকেএসএফ দিবে, 500 কোটি টাকা পল্লী সঞ্চয় ব্যাংক দিবে, 500 কোটি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক দিবে। আমি মনে করি যে আরো 500 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করেন যারা আনসার বিডিপির জন্য। আনসার এবং বিডিপি এদের প্রায় 40-50% মেয়েরা আনসার, যারা গ্রামের মধ্যেই থাকে, তারাও কিন্তু উদ্যোক্তা হতে পারে। ওদেরকে আরো 500 কোটি টাকা দেন। এইভাবে আপনি নতুন কাজ করেন। আরেকটা হলো যে 18,000 কোটি টাকা যে আপনি বাংলাদেশ ব্যাংক যে রিফাইন্যান্স দিয়েছে কৃষির জন্য, তারপরে এসএমইর জন্য, তারপরে এমএফআই এর জন্য, এটা আরো বাড়ান। আরো 10,000 কোটি টাকা যেটা ব্যাংকে দিতে বলেছেন, ব্যাংক দিতে চাইবে না, ওইখানে আরো রিফাইন্যান্স বাড়ান। আপনার অ্যাসেটটা আরো বাড়ান, বাংলাদেশ ব্যাংকের অ্যাসেটটা আরো বাড়ান, বাড়িয়ে আর রিফাইন্যান্স দেন এবং পার্টনারশিপে যান। যেমন আমরা গিয়েছিলাম, আমরা পার্টনারশিপে বিভিন্ন এমএফআই এর সাথে আমরা কিন্তু লিঙ্কেজ প্রোগ্রাম চালু করেছিলাম, এখনো সেটা চালু আছে। কদিন আগে জনতা ব্যাংক দেখলাম যে একটা বড় অঙ্কের সিন্ডিকেশন লোন দিল এমএফআই কে। সুতরাং এই এমএফআই গুলো কিন্তু গ্রামে যায়, তারা কিন্তু উদ্যোক্তা চিনে, তারা আপনার রেজিস্ট্রেশনের জন্য বসে থাকবে না, তারা টিম নাম্বারের জন্য বসে থাকবে না, তারা উদ্যোক্তা, তারা টাকা ফেরত দেয়, তারাই রিস্ক নেবে নিজের মধ্যে। সুতরাং তাদের সাথে ব্যাংকগুলোর একটা গাঁট ছড়া বাঁধতে সাহায্য করেন না কেন? এবং এইভাবে যদি তারা কন্ট্রাক্ট করে
যদি তারা একসঙ্গে কাজ করে, আমার ধারণা গ্রামে গঞ্জে এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। আমি বলছি আমাদের রক্ষা কবচ, আমাদের কৃষি, আমাদের এসএমই এবং আমাদের এই ছোটখাটো উদ্যোক্তারা। বড়রা নিশ্চয়ই সাহায্য করবে, কিন্তু ছোটরাই সবচেয়ে আমাদের রক্ষা কবচ। সুতরাং তাদেরকে সাহায্য করেন এবং গ্রাম বাংলাকে আপনি আপনি একেবারে উজ্জীবিত করে রাখেন। গ্রামের মধ্যে আমাদের কনজাম্পশন হবে, গ্রাম আমাদেরকে ইফেক্টিভ ডিমান্ড দেবে এবং গ্রাম এবং শহর মিলে বাংলাদেশ আমার এই পোস্ট কন্ডেম যে কোভিড-19 বাংলাদেশ জল করবে। এবং যখনই তার কনজাম্পশন বাড়বে, আপনার গ্রোয়িং কনজাম্পশন বেস মানেই আপনার বিদেশিরা এখানে এসে ইনভেস্টমেন্ট করতে উৎসাহী হবে। অনেক ধন্যবাদ আতিফ স্যার, আপনি অনেক দিক বিশ্লেষণ বক্তব্য রেখেছেন, আপনি অনেক বিষয়ের অবতারণা করেছেন, বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান। একটু সাপ্লিমেন্ট করতে চাই, আমি ডক্টর আদিউর যেটা বলেছেন, ইজ অফ ডুইং বিজনেসের পার্ট হিসাবে আসলে আমরা কাজটি শুরু করেছিলাম যে এটা আপনি জানেন যে এটা অনেক লং টার্মে কাজ করতে হবে, যেটি রিজলভিং ইনসলভেন্সি এবং এনফোর্সিং এ কন্ট্রাক্ট, এই দুইটি কাজ আসলে লং টার্মে করতে হবে, কারণ এখানে আইন পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা আসলে কাজটি শুরু করেছিলাম, কিন্তু কোভিড-19 আসার কারণে আসলে আমরা এই বিষয়টি আসলে এগিয়ে নিয়ে যেতে পারি নাই। ডেফিনেটলি আপনার এই পরামর্শ আমরা আমাদের মাথায় আছে, আমরা এটি নিয়ে কাজ করব। এবং আপনি বললেন সিরাজ যে আমরা নিউ নরমালে, সুতরাং কোভিড তো থাকবে, এর মধ্যে আমরা কাজ করব, বসে থাকবো না। সুতরাং এই নিউ নরমালে আমরা এগিয়ে যাব, এটাই বলেন আপনি। আমরা বসে নেই, কিন্তু at the beginning of the COVID-19 everything was stalled, you know. এখন আবার নরমাল ফিরে আসছে, নরমাল। আরেকটি জিনিস সিরাজ আপনি বলবেন, যেটা আমি একটু বলেছি, আলাদা কোড করার জন্য বলেছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি সিরাজ বলবো যে আপনারা বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা এসেই বলবেন যে আপনি পরিবেশের প্রতি কতটা সযত্ন। এই জন্য আপনার গ্রিন রিকভারি যাতে আমাদের ইকোনমিতে হয়, এটা একটা বৃহত্তর সুযোগ এসছে কোভিড এর পরে। আমরা যে নতুন করে যে বিনিয়োগগুলো করবো, এগুলো যেন সবুজ হয়। আমাদের প্রত্যেকটা স্পেশাল ইকোনমিক জোন, পবন চৌধুরী কিন্তু এটা গ্রিন ইকোনমিক জোনে তৈরি করবার চেষ্টা করছে। সুতরাং আপনারা বলবেন যে বিদেশিদের বলবেন যে আমরা কিন্তু গ্রিন ট্রান্সফরমেশনে বিশ্বাস করি, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের একেবারে অগ্রগামী দেশ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। এই কথাগুলো আপনার বিদেশিদেরকে খুব বেশি করে বলবেন, তাহলে এটাকে অনেক বেশি সাড়া পাবেন। ঠিক আছে। আর ইয়াং এন্টারপ্রেনারদের বিষয়ে যেটি বলেছেন এটাও ঠিক। আমাদের যে প্রকল্পটি, এটি আমরা তো ফিজিক্যালি ট্রেনিং দিচ্ছিলাম, কিন্তু কোভিড আসার কারণে আমরা এখন চিন্তা করলাম কি করব। গত সপ্তাহে আমরা কিন্তু এটা উদ্বোধন করেছি, আমরা এখন অনলাইনে ট্রেনিং হচ্ছে, অনলাইন চালিয়ে যান, অনলাইনে ট্রেনিং শুরু হয়ে গেছে। এবং তাদেরকে ফাইন্যান্স করার জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে আমরা যত সহজে বিষয়টা বলছি, এটা আমার মনে হয় যে আতিউর রহমান সবচেয়ে ভালো জানেন, কারণ হি ওয়াজ দি চিফ ব্যাংকার আসলে এই দেশের। সো এইটা যত সহজে আমরা বলে দিচ্ছি, তত সহজে এটি কিন্তু হচ্ছে না। বাট আমাদেরকে এটি নিয়ে চেষ্টা করতেই হবে, তাদেরকে ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে। আমাদের অ্যাডভাইজার টু দি অনারেবল প্রাইম মিনিস্টার ফর প্রাইভেট ইন্ডাস্ট্রিজ, তিনি একটি ভালো পরামর্শ আমাদেরকে ওই দিন দিয়েছেন। সেটি হলো যে এই উদ্যোক্তা যারা হচ্ছে, তারা তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে কাজ করতে পারে এস্টাবলিশ যে সকল ইন্ডাস্ট্রি আছে তাদের। সুতরাং তাদের একটা ক্লাব তৈরি করে যারা এস্টাবলিশ এন্টারপ্রেনার্স, তাদের সামনে যদি তাদের প্রকল্পগুলি উপস্থাপন করা হয় এবং তারা সবাই মিলে একটা ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করতে পারে। আমরা উই আর ওয়ার্কিং অন দ্যাট, যে আমাদের এস্টাবলিশ এন্টারপ্রেনার যারা আছেন তাদের কাছ থেকে একটি নিয়ে আমরা তাদেরকে দিতে পারি কিনা, ইয়াং এন্টারপ্রেনারদেরকে, এটা নিয়ে আমরা কাজ করছি। ব্যাংকের সাথে তো অবশ্যই আমাদের কাজ আছে, কিছু কিছু জায়গায় ব্যাংক ফাইন্যান্স করছে আমাদের ইনভেস্টর এন্টারপ্রেনারদেরকে। থ্যাংক ইউ। যথার্থ কথা বলেছেন। আমি এখন একটু সিদ্দিক ভাইয়ের কাছে আসতে চাই। প্রথমে সিরাজ ভাই কিন্তু খুব এমফাসিস করেছে, বিশেষ করে স্টেক হোল্ডারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি একটু সিদ্দিক ভাইয়ের কাছে আসতে চাই। একটু আগে আমাদের ডক্টর আতিউর রহমান স্যার একটি যথার্থ কথা বলেছেন, বিশেষ করে ইয়াংদের এন্টারপ্রেনিউর বানানোর ক্ষেত্রে বিডা একটি ভূমিকা নিয়েছে। আপনি এফবিসিসিআই এর একজন লিডার হিসেবে এফবিসিসিআই কি রোল প্লে করতে পারে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে?
আমি পার্টিকুলারলি সেটা জানতে চাই আপনার কাছে। মিস্টার সিদ্দিকুর রহমান। জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আপনার বোধহয় সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। জি, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড। সিদ্দিকুর রহমান, জি জি জি, বলেন আপনি। আচ্ছা শুয়েব, আমি একটা ওয়েবিনারে আছি, আমি তোমাকে একটু পরে করি শেষ করে। হ্যাঁ, ওকে ওকে। জি, সিদ্দিক ভাই, আমি শুনতে পাচ্ছি না। সিদ্দিক ভাই, I cannot hear you. হ্যাঁ মাসুদ চালিয়ে যান, যদি না হ্যাঁ। শুনতে পান চালিয়ে যান। হ্যাঁ চালিয়ে যান। আপনি স্যার কিন্তু আপনি স্যার সবচাইতে যে কথাটি বলেছেন, ইয়াংরা এখন কিন্তু স্যার আপনার কথা শুনতে চায়। এই জন্য কারণ তারা কিছু প্র্যাকটিক্যাল কথা শুনতে চায় এবং টু দি পয়েন্ট কথা শুনতে চায়। এই কথা শুনে তারা আশ্বস্ত হতে পারে এবং সত্যি অর্থেই আমরা অনেক সময় স্যার আমরা কথা বলি, ডেলিভার করি না। সেই জন্য ইয়াংরা এরকম মানুষ চায় যারা বলে এবং ডেলিভার করতে পারে। সেই অর্থে স্যার আপনার যে আমার বিগত বছরগুলোতে আপনাকে একটু আগে সিরাজ ভাই বলেছেন যে আপনি বাংলাদেশের নাম্বার 1 ব্যাংকার, এবং আমি বলি যে আপনি ব্যাংকার অফ দ্য পুয়ার আপনাকে বলতে পারি, বিকজ আপনি স্যার যে সেট এক্সাম্পল যেগুলো সেট করেছেন আপনি, এবং আপনার যে বাল্যকালের কথা আপনি বলেছেন, সেটার মাধ্যমে আমি যেমন ইন্সপায়ার্ড হয়েছি, আমার মতো বহু ইয়াং পিপল তারা কিন্তু আপনার জীবনী দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে। সেই সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন স্যার, আপনার নিজের কথা। না, আমরা আসলে উদ্যোক্তা হলে, পার্টিকুলারলি ইয়াং, হ্যাঁ উদ্যোক্তা হতে হলে আপনাকে স্বপ্ন দেখতে হবে, একটা স্বপ্নের। হ্যালো, হ্যাঁ, যারাই তোমরা ইয়াং যারা আছো, তোমরা যদি উদ্যোক্তা হতে চাও, তোমাদের স্বপ্ন দেখতে হবে এবং লেগে থাকতে হবে। এত সহজেই তোমরা আশা করো না যে কেউ টাকা দিবে তোমাকে, টাকা দিলে তুমি উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হতে হলে নিজে থেকে কিছুটা করতে হবে। তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে প্রথমে কিছু পয়সা নেবে, সেটা দিয়ে কাজ করে কিছু দেখাবে এবং তোমার ক্যাশ ফ্লোটা কেমন হচ্ছে এগুলো দেখবে। পরে একটা স্টেজে এসে ব্যাংক বা অন্যরা যুক্ত হবে, কিন্তু শুরুতে তোমার নিজেকেই প্রমাণ করতে হবে যে তুমি কতটা। কিন্তু তার জন্য তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, তোমাকে টেকনোলজি ব্যবহার করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। আমি যেটা বললাম যে আমি যে জায়গা থেকে এসেছি তোমরা জানো, সেখানে আমার সেই গ্রামে আমি কোনোদিন শহর কেমন জানতামই না। আমি ডিস্ট্রিক্ট টাউনে কোনোদিন যাইনি, আমি ঢাকা শহরে আসিনি। তো এরকম একটি মানুষ আমি দেখে দেখে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করেছি এবং আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। সুতরাং তুমি যখন হাঁটতে থাকবে তখন অনেকেই তোমাকে পাশ থেকে সাহায্য করবে। এটা এমন ভেবো না যে কেউ তোমাকে সাহায্য করবে না। আজকে বিডা হয়তো তোমাকে প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু প্রশিক্ষণ দেবার পর বিডারও একটা দায়িত্ব হয়ে গেছে তোমাকে সন্তানের মতো তাকে সাহায্য করা, এবং এটা করা সম্ভব। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন 2000 কোটি টাকা এই সমস্ত উদ্যোক্তাদের জন্য, কেমন কি যারা ইয়ের থেকে ফিরে আসছে, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসছে প্রশিক্ষণ সহ, আজকে 50,000 মানুষ কিন্তু ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে প্যান্ডেমিকের মধ্যে। আজকে সেই গ্রামে তারা প্রযুক্তি সহ সেই ছেলে মেয়েগুলো ফিরে গেছে। তাদেরকে আমরা ওখানে যদি রাখতে পারি, পুরো গ্রামটাকে আমরা শহরের মতো পরিণত করতে পারবো। ওই জায়গাটা তাদের অর্থ দিতে হবে। এবং সিরাজকে আমি অনুরোধ করবো যে এই 2000 কোটি টাকা, যেমন পিকেএস কে 500 কোটি টাকা দিয়েছে, 500 কোটি টাকার থেকে আপনি বলতে পারেন যে ভাই আমি যে সমস্ত ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের সাথে আপনি একটু লিঙ্ক করে নেন, তো আপনি অন্তত 50 কোটি টাকা এদেরকে দেন। আপনি কর্মসংস্থান ব্যাংক 2 লক্ষ তারা উদ্যোক্তা তৈরি করবে, তা আপনি তার মধ্যে থেকে ভাগ নেন, বলে যে আমাকে অন্তত 100 বা 200 বা 500 দেন আমাকে, আমি এদেরকে আমি ট্রেনিং দিয়ে আমি আপনাকে লিঙ্ক করে দিচ্ছি। এইভাবেই কিন্তু উদ্যোক্তা তৈরি হবে। এবং আমি আবারও বললাম যে উদ্যোক্তা তৈরি হওয়ার একটাই মাত্র গুণ, সেটা হলো লেগে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং হতাশ হলে চলবে না।
একদম হতাশ হওয়া চলবে না। আর আর Absolutely. আমাদেরকে তা আপনার আমাদেরকে আমাদেরকে সিরাজদের মতো মানুষ বা সিদ্দিকের মতো মানুষ সাহায্য করবে। সিরাজ যেটা বললো যে ইন্ডিয়াতে আমি IMSM ইন্ডিয়ার সাথে আমি কাজ করেছি। একটা জিনিস হলো যে বড় বড় যারা কোম্পানি তাদের সাথে যে কন্ট্রাক্ট করতে হয় SMEর সাথে, এটা কম্পালসারি, গভর্নমেন্টই বলে দিচ্ছে যে তোমার 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 র মেটেরিয়ালস এই ছোট ছোট সাপ্লাই করবে, তোমার এই মার্কেটিং এ এরা সাহায্য করবে। এরকম করে আজকে দেখুন RFL গ্রুপ, প্রাণ গ্রুপ এত সফল কেন? এই জন্য সফল যে এই সমস্ত ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে তারা কাজ করে। সুতরাং আমাদের বড়রাও যেন ছোটদের সাথে কাজ করে এরকম একটা পরিবেশ আমাদের দরকার এবং তৈরি করতে হবে। শোনা যাচ্ছে এখন? আপনি যথার্থ বলেছেন। আমি সিদ্দিক ভাই, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। সিদ্দিক ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম পার্টিকুলারলি যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টে আপনাদের BCCI কি রোল প্লে করতে পারে বা কি পরিকল্পনা আপনাদের রয়েছে, যেটা বিডা করছে অলরেডি, আমরা অ্যাপ্রিশিয়েট করেছি সকলে। আমাদের ডক্টর আতিউর রহমান তিনি অ্যাপ্রিশিয়েট করেছে, আমি ব্যক্তিগতভাবে, আমরা BBF কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ইয়াং পিপলদের নিয়ে কাজ করি বহুদিন ধরে। আর ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনে BBF কিন্তু কাজ করে এবং BBF গ্লোবাল সারা পৃথিবীতে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। সেজন্য আমাদেরকে ইন্টারেস্টের জায়গা হচ্ছে ইয়ুথ ডেভেলপমেন্ট। সেই প্রেক্ষাপটে BCCI যদি একটি বড় সংগঠন, সেরা সংগঠন, সেই জন্য আপনার কাছ থেকে পার্টিকুলারলি জানতে চাচ্ছি যে ইয়ুথ ডেভেলপমেন্ট, বিশেষ করে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টে আপনাদের কি রোল আছে বা কি করতে চাচ্ছেন বা কি পরিকল্পনা রয়েছে? আমি প্রথমেই আতিউর রহমান ভাই এতক্ষণ যে কথাগুলো বললেন বা পরবর্তীতে সিরাজ ভাই তার উত্তর দিয়ে আমি সম্পূর্ণ একমত তাদের সাথে। আমাদেরকে সিরাজ ভাইকে আমি বলবো যে উনি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ হইলো আমাদের যিনি প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে পরিচালনা করছেন, তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন 2008 সাল থেকে আজ পর্যন্ত, কিন্তু আজকে এই জায়গায় উনি নিয়ে এসেছেন আমাদেরকে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য। আমরা ঘরে বসে কথা বলছি এখানে। আমি আপনার সিরাজ ভাইকে আরেকটু বলবো, সেটা হলো যে উনি প্রতি মাসে অথবা 2 মাসে আমাদের পৃথিবীর যেসব দেশগুলো ইনভেস্টমেন্ট করতে পারে আমাদের এখানে, তাদের যে অ্যাম্বাসাডাররা আমাদের এখানে আছেন, হাই কমিশনাররা আছেন, তাদেরকে নিয়ে উনি মিটিং করতে পারেন উইথ এ চাং অফ বিজনেসম্যান। এই মাসে করলাম এদেরকে নিয়ে, এই মাসে করলাম আরেকজনকে নিয়ে। এইভাবে যদি করতে থাকেন তাহলে আমার মনে হয় তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। কারণ এখানে সরকার, আমি যদি একজন পার্টনার খুঁজে আনি, যেটা আতিউর ভাই বলছিল যে ওই ইনসলভেন্সি বা আমাদেরকে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আমাদের এখানে পূর্ব অভিজ্ঞতা আছে। কিন্তু আমি তো অনেক বছর, এই যে 36 বছরের উপরে হলো গার্মেন্টসের ব্যবসায় করি, আমাদের এখানে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, অনেক ভালো ভালো মানুষ এখানে এসেছে, তাদেরকে আমরা ঠকিয়ে তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দিয়েছি। এটাও কিন্তু আমাদের সমাজে আছে, বাট এটা খুব কম, খুবই কম, লিমিটেড। 2-4 জন হয়তো পাবেন, কিন্তু তাতে হয় কি, ওই যে এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চেনা পড়লে যেমন নষ্ট হয়ে যায়, ঠিক এক্স্যাক্টলি ওই লোকটার কাছ থেকে ওই দেশটা তো আমার সম্বন্ধে খারাপ আইডিয়া করলো এবং আমি কিন্তু আর পারলাম না। যেটা আমাদের দেশটা কিন্তু আসলেই বিদেশিদের জন্য আমরা যতটা আন্তরিক, পৃথিবীর আর কোথাও গিয়ে কিন্তু এই আন্তরিকতা আমরা পাই নাই। কারণ সব জায়গায় একটা উচ্ছৃঙ্খল অবস্থা আছে, অনেক কিছু আছে। কমিউনিস্ট কান্ট্রিগুলো বাদ দিলে বাকি দেশগুলো কিন্তু সাংঘাতিক উচ্ছৃঙ্খল একটা দেশ। সেই জায়গায় আমাদের দেশ কিন্তু অনেক অনেক গুণে ভালো। আমি নতুন এন্টারপ্রেনারশিপের ব্যাপারে বলতে চাই যে BCCI তো কাজ করছেই, আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে, অনেকগুলো বাইরে কানাডা এবং ইউরোপে আমরা তাদের সাথে কাজ করতেছি। আমাদের নিজেদের একটা এটার স্কুল করতে চাচ্ছি, সেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিসের মধ্যে সবসময় বিশ্বাস করি, সেটা হলো যে আমাদের কর্মসংস্থানে প্রতি বছর 20 লক্ষ লোক আসতেছে, 25 লক্ষ লোক আসতেছে। আর ভাই আমার কর্মসংস্থান করব কেন? আমার ওই লোক আরো 10,000 লোকের কর্মসংস্থান করুক না। আমাদের মতো দেশে এখন এন্টারপ্রেনারশিপ গড়ে তুলতে হবে। এখন নতুন একজন আসলে তাকে কি করতে হবে? তাকে সহায়তা করতে হবে। যেমন আমি আতিউর রহমান ভাই যখন
ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রপোজাল দিছিলাম যে আপনার কাছে ফরেন কারেন্সি রিজার্ভ আছে, সেইখান থেকে আপনি খুব বেশি না $1 বিলিয়ন আপনি 2% 3% ইন্টারেস্টে আমাদেরকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করার জন্য দেন। কাদেরকে দিবেন? যার গত 10 বছর 15 বছর ট্র্যাক রেকর্ড ভালো আছে, যে লোকটা টাকা ফেরত দিতে চায়, অথবা যার অন্ততপক্ষে এই প্রজেক্ট ফেল করলেও সে অন্য প্রজেক্ট থেকে এখানে টাকাটা ফেরত দিতে পারবে, তাদেরকে আপনি সহায়তা করেন। এই কথাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও এগ্রি করেছিল। পরবর্তীতে আর এটা হয়নি। তা আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রেখে আমরা কি আর্ন করতেছি, তার থেকে আমাদের দেশের লোকাল যে ইনভেস্টররা আছে তাদের মধ্যে অনেক ভালো ভালো এন্টারপ্রেনারশিপ আছে, তাদেরকে আমরা সহায়তা করি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য। আমাদের এখানে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অনেক অভাব আছে। প্রতিটা জায়গায় কিন্তু ইভেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের র ম্যাটেরিয়াল আমাকে ইম্পোর্ট করে আনতে হয়। প্রতিটা জায়গায় গার্মেন্টস আমাদের এত বড় খাত, সেখানে কিন্তু র ম্যাটেরিয়ালস আমাকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। তাহলে আমার ফরেন কারেন্সি আমি আনছি, আবার ফরেন কারেন্সি কিন্তু বাইরে পাঠিয়ে দিচ্ছি। সেই জায়গার মধ্যে আমরা এই ইডিএফ যখন চালু করে আতিয়ার বাইরা, তখন আমাদেরকে অনেক সহায়তা করেছে। এটা অনেক অনেক সহায়তা করেছে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরে মাননীয় প্রধানমন্ত্রী 9 সালে আমাদেরকে ওই নতুন বাজারের জন্য দিলেন। আজকে কিন্তু নতুন বাজারে আতিয়ার ভাই আমাদের 15 থেকে 16% এক্সপোর্ট হয়। এইখানে উনি যে প্রণোদনা দিয়েছিলেন সেটা কাজে লেগেছে। প্রথম দিকে যে প্রণোদনা দিয়েছিলেন সেই প্রণোদনাও কিন্তু নিটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে উঠেছে। আমরা ওভেনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখনো নাই, আমাদের অনেক জায়গা আছে। আর যেটা বললেন যে ইন্ডাস্ট্রিদের তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখান থেকে সংগ্রহ করতে হবে, প্রাণ আরএফএল আপনি যে উদাহরণ দিলেন, তারা কিন্তু করতেছে, কাজী ফার্ম তারা কিন্তু সব জায়গায় করতেছে। আমরা চাই নতুন এন্টারপ্রেনারশিপ গড়ে উঠুক, চাকরি দেওয়ার থেকে চাকরি সে যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। তাতে আমি হয়তো 100টা ইনভেস্টমেন্ট করব, হয়তো 10টা আমার খারাপ করবে, 90 জন হয়তো সাকসেসফুল হবে। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এবং সবচেয়ে বড় সিরাজ ভাই ভাগ্যবান যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, আজকে ডিজিটালি কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে আপনি কাজে লাগান, আমাদের সহায়তা নেন, আমরা আপনার পাশে আছি সব সময়। যেটা আতিয়ার ভাই বলছে যে আমরা করবো কিনা, আমরা অবশ্যই আপনাদের দেশে, আমরা সবাই এই দেশের মানুষ। মাসুদ কতক্ষণ চালাবেন? আর স্যার বেশিক্ষণ না, আর 5 মিনিট। সিরাজ ভাইকে দিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। অতএব এই দেশের প্রতি আমাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে, আমরা সেইভাবেই কাজ করতে চাই। আমাদের কিন্তু এই প্যান্ডামিকে একটা জিনিস অবশ্যই শিক্ষণীয় হওয়া উচিত, যে আমরা মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে ইজিভাবে ব্যবসা করা যায়, কিভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু সব জায়গা থেকে আসতে হবে। শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের কাছ থেকে আসলেও হবে না, আর সরকারি পক্ষ থেকে আসলেও হবে না, ব্যাংক থেকে আসলেও হবে না, সবাইকে একসাথে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, কাজ করব। এটাই আমাদের হওয়া উচিত, একমাত্র লক্ষ্য। যদি এই লক্ষ্য আমরা ঠিক স্থির করতে পারি, তাহলে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, ডেল্টা প্ল্যান, সবকিছু আমরা সাকসেসফুলি কার্যকর করতে পারবো ইনশাআল্লাহ। সিদ্দিক, আমি একটা প্রশ্ন করতে চাই সিদ্দিক সাহেবকে। এটা সিদ্দিক করছে না, কিন্তু কিছু কিছু আমি বললাম না যে সব ব্যবসায়ীও তো সমান না। হঠাৎ করে এরকম একটি সংকট কালে তারা কেন ছাঁটাইয়ের ধুয়ো তুলছে, শ্রমিকদের স্বার্থ কেন নষ্ট করছে এবং শ্রমিকদেরকে হতাশ কেন করছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ, এমনকি ফেসবুকে এখানে প্রশ্ন তুলছে। এটা আপনাদের আশ্বস্ত করতে হবে যে আমরা এই যুদ্ধক্ষেত্রে সবাইকে নিয়ে, যেটা সিদ্দিক বলল, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো। এই সময় এই ধরনের ডিস্ট্রাক্টিং কথা বলা উচিত না বলে আমরা মনে করি। এটা আপনার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। এটা কিন্তু কোনো এরকম বলার বিষয় না। আমাদের দেশে শ্রম আইন আছে, আইন অনুযায়ী
আইন আইন মোতাবেক আইন বাস্তবায়ন করে যদি কেউ চলে, এই সময়ের মধ্যে মনে করেন যে আমরাও একটা কাজ করতে পারি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা করতে পারি যে শ্রমিকদেরকে যদি আমি যেহেতু যদি আমার কাজ না থাকে তখন কি হবে, তখন সেটা তো আইন আছে, আইন অনুযায়ী চলবে। আর একটা অল্টারনেটিভ করা যায়, সেটা হলো যে ভাই আমি আগামী 3 মাস আমার এইরকম কাজ কম আছে, তাহলে তুমিও তোমার স্যালারি এতটুকু কম না, একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা যায় সবাই বেঁচে থাকার জন্য। এটা এমন না, নেগোশিয়েট করা যায়। এটা আমার মতে হলো যে আমার শ্রমিকের সাথে আমাকে কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হবে যে ভাই তুমি পাইতা 20,000 টাকা, তুমি এখন ভাই কোনোভাবে 5,000 টাকা কম নিলে আমি আরো 10 জনকে রাখতে পারতেছি, সবাই মিলে কি একত্রে খাবো, নাকি আমি এখান থেকে 20% লোককে কমিয়ে দেব। তো সেই জন্য আমি তো দেখছি আমাদের স্টাফরা কিন্তু সাংঘাতিকভাবে এগিয়ে আসতে চান, তারা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ফিলিংস আছে। শ্রমিকদেরকে আমাদেরকে বুঝাতে হবে এইগুলো কোনোভাবেই এই ঢাকঢোল পিঠে এইসব কথাবার্তা বলে অহেতুক মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার কোনো অর্থ হয় না, কারণ আমরা এখনো এই পর্যায়ে যাইনি। আমরা আশা করতেছি যে হয়তো আমরা এই এক্সপোর্ট খাত হয়তো ইমিডিয়েটলি ঘুরে দাঁড়াতে আমাদের সমস্ত ইঙ্গিত আছে যে এই প্যান্ডেমিক যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আমাদের ভি শেপ রিকভারি হবে, আমরা এত সাফল্য আসবে আমাদের যে আমরা বরং নতুন শ্রমিক আমাদেরকে অনেক বেশি নিয়োগ দিতে পারবো। সুতরাং এখনই হতাশ করবার মতো পরিবেশ তো আসেনি, কেন এখনই কেন করা হচ্ছে না, এটা বলাটা ইয়ে করাটা এটা আমাদের ইমেজের জন্য খারাপ হয়েছে, এবং কিছু মিডিয়াও কিন্তু আমাদেরকে এইটা নিয়ে এমন ভাবে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে যে আমরা যে 36 বছর বা 40 বছর এই দেশটার জন্য কি করেছি। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে আপনি জানেন যে গার্মেন্টস এর মালিকরা কতটা কষ্ট করে এই জায়গায় দেশকে নিয়ে আসছে। আমি তো বললাম সেই কথা, রেমিটেন্স এবং এই গার্মেন্টস এই দুই খাত থেকে এক্সপোর্ট খাত থেকে এই জায়গা থেকেই তো ফরেন কারেন্সি এসেছে, যার জন্য আমরা আজকে গর্ব করে বলতে পারি যে আমাদের দেশে 34.5 বিলিয়নের উপরে রিজার্ভ আছে এইরকম একটা দেশে। তো সেই জায়গার মধ্যে সবাই যখন কথা বলে তখন একটু সবাইকে সাবধান হয়ে কথা বলা উচিত। হ্যাঁ ঠিক আছে, চলেন। আমি এখন একটু বিডার মান্যবর চেয়ারম্যানের কাছে আসতে চাই। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশিস অর্থাৎ 1 কোটিরও অধিক সংখ্যক এনআরবিস কিন্তু পৃথিবীর বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার বিডার একটি অত্যন্ত স্মার্ট বলবো যে অথরিটি এখন আপনি যেভাবে চালাচ্ছেন আপনার নেতৃত্বে, সেই রকম অবস্থায় এই এনআরবিসদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে খুব কম কথায় যদি আপনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এনআরবিসদেরকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসাটা খুব জরুরি। অনেক এনআরবিসটা যাচ্ছে, আমার কথা না, এটি জি থ্যাংক ইউ। জি আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমরা একটি দুর্যোগপূর্ণ সময় পার করছি, যুদ্ধাবস্থার মতো একটি সময় পার করছি, এবং সেটি সবাই মিলে করছি। এই যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, পোস্ট কোভিড-19 এর যে অবস্থা, সেখানেও আমরা সবাই মিলে কাজ করতে হবে আমাদেরকে। এই দেশটাকে যদি আমরা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যেতে চান, তার যে ভিশন, সেই ভিশনটা যদি আমরা আসলে ওই লক্ষ্যে যদি পৌঁছতে চাই, তাহলে আমাকে সবাইকে মিলে কাজ করতে হবে। মিডিয়া একা করতে পারবে না, প্রাইভেট সেক্টর একা করতে পারবে না, গভর্নমেন্টের যে সকল এজেন্সি সবাই মিলে, সবাই যদি একসাথে আমরা হই তাহলে সেখানে আমরা করতে পারবো ডেফিনেটলি। সেই ক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটি আমরা বিদেশিদের কাছ থেকে এক্সপেক্ট করি, ওখানে আমাদের যে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন তারা অনেকেই খুব ভালো ভালো অবস্থানে আছেন। বিশেষ করে ব্যবসা যারা করেন বিদেশে, তারা কিন্তু অনেক ভালো অবস্থানে আছেন। তারা যদি আসেন, ডেফিনেটলি ভিডিও ওয়েলকামস দেম। এবং আমরা বিডার থেকে যে কাজটা বেসিক্যালি করি সেটি হলো আমরা ফ্যাসিলিটেট করার কাজটা করি। নন রেসিডেন্ট বাংলাদেশিরা, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই যে তারা নিজেদের দেশে ফিরে আসুন। আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য একেবারে সর্বতভাবে প্রস্তুত আছি। আমাদের এখানে আসার পরে যখন যেখানে কাজ করতে হবে আমরা সেখানে কিন্তু তাদেরকে এই সহায়তা দিব।
সুতরাং আপনাকে আনতে হবে সিরাজ ভাই, আপনাকে আনতে হবে। এবং ফ্রান্সে এরকম একটা গ্রুপ আছে যাদেরকে আপনি ইয়ে করতে পারেন, ব্যবহার করতে এটা পারেন। ফ্রান্সে আছে, আপনি সব দেশেই আছে। ইউকে তে আছে, ইউএসএ তে আছে, সব জায়গায় আছে। বাট ফ্রান্সের ডেফিনেটলি গ্রুপটা খুব ইন্টারেস্টেড। আমরা চেষ্টা করছি সেটি। আপনারা যেটা বলেছেন যে এই কোভিড কালে আমরা কি করব, আমরা ওই যে আতিউর রহমান সাহেব যেটি বলেছেন যে ইকোনমিক ডিপ্লোমেসি করার জন্য বিভিন্ন দেশে যাওয়া দরকার, সেটা যাওয়া যাবে না। সুতরাং আমরা কিন্তু সেই জন্য বসে নাই যে আমি যেতে পারছি না সুতরাং বন্ধ। আমরা কিন্তু আসলে চেষ্টা করছি যে এই জুম প্ল্যাটফর্ম বা ওয়েবএক্স প্ল্যাটফর্ম, যে সকল অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেগুলি ব্যবহার করে আমরা বিভিন্ন দেশের যারা ইন্টারেস্টেড পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আসলে আমরা আগামীকালই একটি সভাতে যুক্ত হব, যেখানে সিঙ্গাপুর, চায়না, জাপান এবং কোরিয়া, এই 4টি দেশের কিছু ইনভেস্টর যুক্ত হবেন। এবং এটি একটি নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশে হয়েছে, এটি ডক্টর আতিউর ডেফিনেটলি জানেন, রিসার্চ ইন বাংলাদেশ, ওনারা এটা ফেসিলিটেট করছেন। ওখানে আমি যুক্ত হব এবং আমার অফিসারও যুক্ত হবেন, আমরা ওখানে কথা বলবো। আমরা চেষ্টা করছি যে আগামী মাসের প্রথম দিকে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের একটা এমইউ আছে, সো ওই সিঙ্গাপুরের সাথে আমরা এরকম একটি ওয়েবিনার করার চিন্তা করছি। ওইটা আমাদের জন্য আমাদের নিজেদের পাইলটিং হবে, দেন উই উইল অ্যারেঞ্জ ওয়েবিনার লাইক দিস টু আদার কান্ট্রিজ। এবং আগামী মাসের 22 জুলাইতে আমরা জাপানের সাথে একটি বড় সভা করব, এটি ঠিক হয়েছে। তো এইটা এটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমি মনে করি যে নন কোভিড অবস্থায় যে গিয়ে এই বাংলাদেশকে প্রেজেন্ট করার চেয়ে এটা মনে হয় মাচ বেটার। এটা ইজ এ ভেরি গুড অফার ফ্রম ডক্টর আতিউর। ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে আপনাকে বা আপনার মতো আমাদের দেশে যারা আছেন তাদেরকে এই ওয়েবিনারে যুক্ত করার জন্য, যাতে করে আপনারা বাংলাদেশ, কারণ আপনারা কথা বললে কিন্তু আমার চেয়ে বেশি সেটি গুরুত্ব বহন করে। কারণ আমি যেহেতু একটি প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি, আমার কাজই হলো পিচ করা, কিন্তু আপনি একজন এই মুহূর্তে একেবারে নিউট্রাল ব্যক্তি হিসাবে আপনি যখন বাংলাদেশকে উপস্থাপন করবেন, তখন সেটি আরো অনেক বেশি সেলেবল হবে বলে আমি মনে করি। আমি সব সময় বাংলাদেশের জন্য আছি, আপনারা জানেন, আমি আগেও ছিলাম, এখনো আছি। ইকোনমিক ডিপ্লোমেসি তো আমাদের দেশের পরিদর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসি আমাদেরকে শিখাচ্ছে। সেই জন্য আমি মনে করি সিরাজ ভাইয়ের জন্য অনেক ভাগ্যবান ব্যক্তি। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে নিয়ে আমরা করবো, আমি একা ভাগ্যবান না, আমরা সবার ভাগ্য করতে চাই, দেশের মানুষের ভাগ্য করতে চাই। সুতরাং লেটস ওয়ার্ক টুগেদার। না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইকোনমিক ডিপ্লোমেসি করে, সো দ্যাট আপনি সেখান থেকেই আপনি সবাই পাবেন। আমরা এখন শেষ করতে চাই, আরেকটা অনুষ্ঠান আমরা নিশ্চয়ই করব, অনেক ওভারক্যারি করে ফেলেছি। আমি মান্যবর চেয়ারম্যান বিডার কথা ধরেই শেষ করতে চাই। আমরা সকলে মিলে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আমরা এই নিউ নরমালের দিকে যাচ্ছি, এটিও বলেছেন যে আমরা হয়তো নরমাল সিচুয়েশনে যাচ্ছি না, অথবা যাওয়ার সম্ভাবনা খুব কম। সেরকম অবস্থায় নিউ নরমাল সিচুয়েশনে কিভাবে অ্যাডাপ্ট করব, সেই অ্যাডাপ্টের পলিসিটা আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আমরা এই যে একটু আগে টকশোটা করলাম, তার মধ্যে দেখলাম কয়েকবার আমরা আউট হয়ে গেছি, ইন হয়েছে। আমাদের কিছু চ্যালেঞ্জেস রয়েছে, অবশ্যই সেই চ্যালেঞ্জেস গুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সকলে মিলে, আমি সিরাজ ভাইয়ের কথা ধরে শেষ করতে চাই, উনি বলেছেন সকলে মিলে, উনি সবাইকে এনগেজ করবেন, যে সব মানুষকে এনগেজ করে উনি একটি বিশেষ করে একটি স্মার্ট বিডা উপহার দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি ডক্টর আতিউর তার যে মূল্যবান বক্তব্য, তিনি ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশে একজন ডক্টর আতিউরের বাংলাদেশে খুব একজন আতিউরের খুব প্রয়োজন হয়। সেই প্রেক্ষাপটে আমি ডক্টর আতিউর রহমান এবং সিদ্দিকুর রহমান, আপনারা এসে মূল্যবান সময় আপনারা দিয়েছেন। অনেকবার আমাদের প্রবলেম হয়েছে, বারবারই দেখেন বেরিয়ে যাচ্ছি আবার আসছি, তার মধ্যেও
আপনারা যে মূল্যবান সময় দিয়েছেন এবং অত্যন্ত মূল্যবান কথা আপনারা বলেছেন, যে কথার মাধ্যমে দর্শকরা যেমন উপকৃত হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি, অনেক বেশি। আই হ্যাভ বিন টু ভেরি এডুকেটেড বাই ইউর ওয়ার্ডস। থ্যাংক ইউ সো মাচ। এবং সিরাজ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের বেটার বাংলাদেশ ফোরাম ফাউন্ডেশনকে আপনি কাজে লাগাতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের উন্নয়নে কাজ করি, যদি কাজে লাগান তাহলে আমরা আপনার সাথে এই বিষয়ের সাথে একসাথে আমরা কাজ করব। আমাদের ডক্টর আতিউর রহমান, সিদ্দিকুর রহমান যারা আছেন, সকলে মিলে আমরা একসাথে এগিয়ে যাবার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। একটি প্যান্ডেমিক মুক্ত একটি বাংলাদেশ গড়ি, প্যান্ডেমিক মুক্ত একটি পৃথিবী গড়ি, এবং সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য এই মানবতার বাণী নিয়ে আমরা এগিয়ে যাই। মানুষকে ভালোবাসি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আতিউর ভাই সালাম আলাইকুম। ভালো, আমরা অনেক একসঙ্গে